ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা যারা নতুন দেখছো তাদের সকলকে আমার চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। চলো আজকে আমরা ক্লাস 7-এর যে ফার্স্ট সামেটিভ এক্সামটি আসছে তার কিছু অঙ্ক সলভ করব। যে 30 মার্কসের জন্য কি কি কোশ্চেন আসতে পারে, 30 মার্কসের জন্য আমরা কি কি ম্যাথ সলভ করব, কিভাবে প্রিপারেশন নেব, কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন কত নাম্বারের আসবে, বড় কোশ্চেন কত নাম্বারের আসবে, জ্যামিতি পোর্শনটা কী কী ইম্পর্টেন্ট, এই সমস্ত কিছু আমার এই একটা ভিডিওতে কভার হবে। ঠিক আছে, তো চলো দেখা যাক আজকে ফার্স্ট কোশ্চেনটা যেটা আছে। তোমরা দেখো কি আছে। শুধু একটা কথাই বলবো যে শেষ অবধি ভিডিওটা দেখো, অনেক কিছু শিখতে পারবে। শেষ অবধি ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে, যে কীভাবে অঙ্কগুলো মানে একটা অঙ্ক কতটা সহজ পদ্ধতিতে খুব সুন্দরভাবে করা যায় সেটা দেখা যাবে। ঠিক আছে, আজকের আমাদের টপিক হচ্ছে ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ এক্সামের সাজেশন। তো চলো আজকে পরপর আমরা অঙ্কগুলো করি, বেশি কথা বলবো না। তো ডাইরেক্ট যেটা করতে এসেছি সেটা দেখো। অবশ্যই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওটা দেখে তোমরা যদি কিছু শিখতে পারো তাহলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, যদি তোমরা ভিডিওটা দেখে মনে করো যে না আমার এটা দিয়ে হেল্প হচ্ছে বা আমি এটা থেকে অনেক কিছু শিখলাম, তবেই সাবস্ক্রাইব করবে, তবেই লাইক করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা কি বলেছে। সেই কোশ্চেনটা বলেছে যে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত। 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত। দেখো প্রথমত অঙ্কটা বলেছে 55 গ্রাম, আরেকটা কি দিয়েছে 5 কিলোগ্রাম। এটাই দিয়েছে। এবার বলেছে যে 5 কিলোগ্রামের মধ্যে এই 55 গ্রামটা কত শতাংশ। 5 কিলোগ্রামের এই 55 গ্রাম কত শতাংশ, এটা আমাকে বের করতে বলেছে। দেখো যদি এদের এককটা যদি আলাদা থাকে তাহলে কি করা উচিত, যখন কোনো সংখ্যাকে আমি শতকরা নিয়ে যাব তাহলে তাদের এককগুলো এক হওয়া উচিত। এখানে গ্রাম রয়েছে, এখানে কিলোগ্রাম রয়েছে, তার মানে কোথাও একটা এককটা সেম নেই, এক করতে হবে। দেখো গ্রাম থেকে কিলোগ্রামে যদি যায় তাহলে আমাকে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে খুব ভালো করে বোঝো, আগে বুঝে নাও, তারপর অঙ্কগুলো করবো। ধাপে ধাপে বোঝো যে কিলো আছে, কীভাবে যাই আমরা কিলো, তারপরে কি লিখি হেক্টো, তারপরে কি লিখি ডেকা, তারপরে কি লিখি গ্রাম, তারপরে কি হয় ডেসি, তারপরে কি হয় সেন্টি, আর একদম শেষে কি লিখি মিলি। তাই তো, এগুলো আমরা 4 থেকে শিখে আসছি যে কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। যেহেতু এখানে গ্রাম দিয়েছে তাই আমি এখানে গ্রাম লিখেছি, লিটার দিলে লিটার লিখতাম, অন্য কিছু দিলে অন্য কিছু লিখতাম। তো দেখো এটা কি আছে, তো গ্রাম থেকে কিলোগ্রামে যাব না কিলোগ্রাম থেকে গ্রামে যাব, কোনটা সুবিধা সেটা তাকে বুঝতে হবে। কেন আমি অঙ্কটা দিয়েছি ফট করে আমি গ্রাম থেকে কিলোগ্রামে যাব না কিলোগ্রাম থেকে গ্রামে যাব, দুটো পদ্ধতিতেই অঙ্কটা সম্ভব, কিন্তু কোনটা তুলনামূলকভাবে একটু সহজ সেটা দেখতে হবে। দেখো কিলোগ্রাম আছে, এই যে কিলোগ্রামের ঘরটা এটা হচ্ছে 10, হেক্টোগ্রামের ঘরটা এটা হচ্ছে 10, ডেকাগ্রামের ঘরটা এটা হচ্ছে 10, গ্রামের এখানে এটা হচ্ছে 10, এটাও 10। এদের এক একটা ঘর কত করে 10 করে, এক একটা ঘর কত করে 10 করে। যখন তুমি ওপর থেকে নিচে নামবে তখন কি করব গুণ করব, আর যখন তুমি নিচ থেকে ওপরে যাবে তখন কি করব ভাগ করব। মানে বুঝতে পারলাম না। দেখো গ্রাম থেকে কিলোগ্রামে যেতে বলেছে, তা তুমি রয়েছো কোথায়, তুমি যদি গ্রাম থেকে ভাবো যদি যে আমি গ্রাম থেকে কিলোগ্রামে যাবো তাহলে তুমি কোথায় রয়েছো, গ্রামে রয়েছো, তুমি যাবে কোথায় কিলোগ্রামে, তাহলে তুমি নিচ থেকে ওপরের দিকে যাচ্ছ না, তার মানে গ্রাম থেকে কিলোগ্রামে যেতে গেলে আমাকে ভাগ করতে হবে। ক্লিয়ার? এবার যদি আমি একটু অঙ্কটাকে আরো ইজি করার জন্য কিলোগ্রাম থেকে যদি গ্রামে আসি তাহলে কি করব, কিলোগ্রাম এখানে, গ্রাম এখানে, কিলো এখানে, গ্রাম এখানে, তাহলে আমি ওপর থেকে নিচে আসছি, তাহলে ওপর থেকে নিচে আসলে কি হবে গুণ হবে। সবসময় মনে রাখবে কোনো কিছু গ্রাম থেকে কিলোগ্রাম হোক আর অন্য যে কোনো কিছু হোক, মিটার থেকে হেক্টোমিটার হোক বা কিলোমিটার হোক, যাই হোক, যদি আমি ওপরে যাই মানে যদি আমাকে ভাগ করতে হয়, নিচ থেকে ওপরে যেতে হয়, যদি ভাগ করতে হয় সেটা একটু কঠিন হয়ে দাঁড়ায়, তাই না? তাহলে গুণ করাটা তুলনামূলকভাবে ইজি। এইবার দেখো তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে কি বলেছে, আমি যেটা করব সেটা হচ্ছে কিলোগ্রামটাকে গ্রামে নিয়ে যাব। কি করব কিলোগ্রামটাকে গ্রামে নিয়ে যাব। তো কিলোগ্রামে থেকে গ্রামে যেতে গেলে আমি কোথায় রয়েছি কিলোতে রয়েছি, ব্যাস কোথায় যাব গ্রামে যাব। কিলোটাকে কাউন্ট করব না, কিলোটাকে কাউন্ট করব না, কিলোটাকে বাদ দেবো, বাদ দাও। দেখো কতগুলো ঘর পড়ছে গ্রাম অবধি, গ্রামটাকে ধরবো, তাহলে কিলোটাকে বাদ দিয়ে ধরবো, যেহেতু কিলোগ্রাম থেকে গ্রামে যাচ্ছে তাই কিলোটাকে কাউন্ট করবো না। দেখো কটা পড়ছে হেক্টো একটা ঘর পড়ছে, ডেকা দুটো ঘর পড়ছে, গ্রামে যাব 3টে ঘর পড়ছে, তাহলে একটা দুটো 3টে। তাহলে কি করব একের পরে 3টে শূন্য দেবো। একের পরে কটা শূন্য দেবো 3টে শূন্য দেবো। কেন একের পরে 3টে শূন্য দিলাম, দেখো এক একটা ঘর হচ্ছে 10 করে, তাহলে আমি 3টে ঘরে গিয়েছি, তাহলে 10 গুণ 10 গুণ 10, তাহলে একের পরে কটা শূন্য হলো 1 2 3। তো এটাকে আমি ডাইরেক্টলি বললাম যে কিলো থেকে গ্রামে যাব, গুনবো হেক্টো ডেকা গ্রাম, তাহলে 3টে ঘর 3টে শূন্য, কিন্তু আমি গিয়েছি কি ওপর থেকে নিচে, তার মানে কি করব গুণ করব। তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি যে 5 কিলোগ্রাম
সমান সমান দিয়ে লিখতে পারি 5 গুণ, গুণ কেন হলো, আমি বললাম কিলোগ্রাম থেকে গ্রামে যাব, ওপর থেকে নিচে যাব, ওপর থেকে নিচে গেলে কি হবে, গুণ হবে। তাহলে গুণ কত গুণ করব, ঘর গুণ, কিলোর পর থেকে গুণবে। দেখো হেক্টর ডেকা গ্রাম, কতগুলো ঘর পড়ছে, 3টে ঘর পড়ছে, মানে 1 লিখে তারপরে 3টে শূন্য দেবো, তাহলে এটা কিসে চলে গেল, গ্রামে চলে গেল। তাহলে এইটুকু বোঝা গেল যে কিলোগ্রাম থেকে গ্রামে কিভাবে গেলাম। তাহলে আসলো কত, 5000। এই 5-এর সাথে 1 গুণ করো, 5 1 5, কতগুলো শূন্য আছে, 3টে, তাহলে 3টে শূন্য বসিয়ে দাও, তাহলে কত হলো, 5000 গ্রাম। ক্লিয়ার এইটুকু। এইবার তোমাকে জিজ্ঞাসা করেছে যে 5000 গ্রামের মধ্যে 55 গ্রাম কত পার্সেন্ট, কত শতাংশ রয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে, এইবার তুমি অতএব চিহ্ন দিয়ে লিখতে পারো যে 5000 গ্রামের মধ্যে আমাকে জিজ্ঞাসা করেছে 55 গ্রাম কত শতাংশ। তাহলে এটাকে আমি আগে কিসে নিলাম, দেখো তো, ভগ্নাংশে নিলাম। ভগ্নাংশ থেকে যদি আমি কোনো কিছুকে শতাংশে নিয়ে যাই বা পার্সেন্টে নিয়ে যাই, তাহলে 100 দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এখানে কি করব, গুণ 100, তাহলেই উত্তর চলে আসবে। এইবার দেখো যখন তোমাকে বলছে না, দেখো কোশ্চেনে দেওয়া আছে 5 কিলোগ্রামের, এরটা যখনই থাকবে তখন সেটাকে নিচে বসাও। ভাবো যে 5 কিলোগ্রামের বলেছে, অর্থাৎ 5000 গ্রামের মধ্যে 55 গ্রাম কত পার্সেন্ট আছে, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। কোশ্চেনটা যদি তুমি বুঝতে পারো, অঙ্কটা খুব সহজ হয়ে যায়। কোশ্চেনের মানেটা বুঝতে হবে। তাহলে এবার দেখো কি করলাম, 5000-এর মধ্যে 55 গ্রাম, তাই 5000 নিচে, তার মধ্যে 55 লিখেছি। কাটাকাটি করো, কি করে করবো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, 5-এর ঘরের নামটা দিয়ে এটা পুরোটাই যাবে, কারণ লাস্টে 5, এটা লাস্টে 0, তার মানে এটা 5 দিয়ে কাটাকাটি করলে যাবে। 5 দিয়ে কাটলে 5 11 55, 5 দিয়ে কাটলে 5 10 50, তাহলে কত হলো, 11/10। এখানে কি চিহ্ন আসবে, একটা পার্সেন্টের চিহ্ন আসবে। ঠিক আছে, এটুকু বোঝা গেল। তাহলে এইবার দেখো এই 10 11টাকে আগে লেখো, কটা শূন্য আছে, একটা শূন্য, তাহলে একটা ঘরের আগে একটা দশমিক দাও, আর এখানে এই পার্সেন্টেজ চিহ্নটা দাও। উত্তর লেখার সময় তুমি লিখতে পারো কিভাবে, উত্তর যখন লিখবে কিভাবে লিখবে, লিখবে যে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা এত, 55 গ্রাম 5 কিলোগ্রামের, দেখো যদি আমি ডাইরেক্ট লিখি 1.1%, এটা লিখলেও হয়, কিন্তু যদি আমি এখানে শতকরাটা আগে লিখে দিই তাহলে কিন্তু তারপরে পার্সেন্টটা লিখবো না। যদি বলতাম যে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা 1.1, এটা বলেই ছেড়ে দিতাম। যেহেতু আমি শতকরাটা লিখিনি, তাই লিখলাম 55 গ্রাম 5 কিলোগ্রামের 1.1%। বারবার বলছি, তোমরা বেসিক থেকে ভাবো, কঠিন জিনিসকে খুব সহজভাবে ভাবতে শিখতে হবে। অঙ্কটা কোথা থেকে ধরবো, আমি পুরো একবার কিলো হেক্টর ডেকাগ্রাম তোমাদের বুঝিয়ে দিলাম, যে যারা জানতে না তারাও বুঝে গেলে যে কিলো হেক্টর ডেকাগ্রাম থেকে কোনো কিলোগ্রাম থেকে কি করে গ্রামে নিয়ে যেতে হয়, কোনো সংখ্যাকে গ্রাম থেকে কি করে কিলোগ্রামে আসতে হয়, সবটা শিখলে। তারপরে দেখো জাস্ট এখান থেকে এই অবধি তোমাদের অঙ্কটা, তারপরে তোমরা উত্তর করবে। ক্লিয়ার, 1 নাম্বার হলেও পুরো কোশ্চেনটা পড়ে সুন্দর করে গুছিয়ে করবে, তাহলে টিচার ফুল মার্কস দিতে বাধ্য হবে। ঠিক আছে, খাতাটা এমন সুন্দর করবে যেন খাতাটা দেখে মনে হয় যে করছে অঙ্কটা সে অনেক কিছু জানে, সে অঙ্কটা শিখে এসেই করছে। বোঝাতে পারলাম তো? ফার্স্ট অঙ্কটা তোমাদের কেমন লাগলো সেটা বলবে। ঠিক আছে, আচ্ছা চলো 2 দাগের কোশ্চেনটা কি বলেছে, বর্গাকার চিত্র, আয়তকার চিত্র, সামন্তরিক ও কাইট সকলেই ড্যাশ, মানে সকলেই শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। তাহলে এখানে এক্ষেত্রে দেখো তোমাকে ভাবতে হবে বর্গাকার চিত্র কেমন দেখতে, এটা তোমাকে আঁকতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকছি, তুমি এঁকে দিলে খুবই ভালো। এটা কি বর্গাকার চিত্র, তারপরে কি বলেছে আয়তকার চিত্র, এটা কি আয়তকার চিত্র, তারপরে কি বললো সামন্তরিক, তারপরে কি বলেছে কাইট, তাই তো? তাহলে এটা কি চিত্র, বর্গাকার চিত্র। এটা কি চিত্র, আয়তকার চিত্র। এটা কি চিত্র, সামন্তরিক। আর এটা কি চিত্র, কাইট। এবার এরা সকলে কি দেখো তো, বর্গাকার চিত্র যার 4টে বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে কটা বাহু আছে, 1 2 3 4টে। আয়তকার চিত্রটায় দেখো কটা বাহু আছে, 1 2 3 4টে। সামন্তরিকে কটা বাহু আছে, 1 2 3 4টে। কাইটে কটা বাহু আছে, 1 2 3 4টে। তাহলে প্রত্যেকেরই কি আছে, 4টে করে বাহু আছে, তাই তো? তাহলে যাদের 4টে বাহু থাকে তাদেরকে আমরা কি বলি, চতুর্ভুজ বলি। তাহলে শূন্যস্থানে কি বসবে, চতুর্ভুজ, তাই তো? শূন্যস্থানে কি বসবে, তাহলে শূন্যস্থানে বসবে হচ্ছে চতুর্ভুজ, ভুজ মানে বাহু, অর্থাৎ 4টে বাহু। ক্লিয়ার? এবার দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছে, 3 দাগের অঙ্কটা বলেছে যে 9 তার মাথায় 1 ডিগ্রি, তাই তো? এটা কত, অর্থাৎ এটা জিজ্ঞাসা করেছে 9-এর মাথায় ডিগ্রি না, এটা জিজ্ঞাসা করেছে 9-এর পাওয়ার 0, তাহলে সেটা কত, তার উত্তরটা কত। 9-এর পাওয়ার কেন, 100-র পাওয়ারও যদি মাথায় 0 হয় তাহলে কি উত্তর হবে,
1। তাহলে 9-এর মাথায় যদি 0 হয়, 9-এর পাওয়ার যদি 0 হয়, তার উত্তর হবে কি 1। ক্লিয়ার? যদি আমি বলেছিলাম যে এক্সের পাওয়ার কত হবে, এক্সের পাওয়ার 0 যদি হয় তাহলে কত হবে, 1 হবে। এরকম করে যদি 1000-এর পাওয়ারও 0 হয় তাহলে তার উত্তর কত হবে, 1। তাহলে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার অ্যান্সার হবে কি 1। মনে থাকবে, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার উত্তর হবে কি 1। তাহলে শর্ট কোশ্চেন 3 নম্বরেরটাও হয়ে গেল। 4-এর অঙ্কটা কি বলেছে যে 8:6 ও 3:5 এর মিশ্র অনুপাত নির্ণয় করো। তাহলে 8:6 ও 3:5 এর মিশ্র অনুপাতে কিভাবে বের করব দেখো। প্রথমে যারা রয়েছে তাদেরকে দেখো, কে রয়েছে, প্রথমে 8, তাহলে এই একটা অনুপাত গেল 8:6। সেকেন্ড অনুপাতটাই দেখো 3:5, প্রথমে কে রয়েছে 3, তাহলে কি করব গুণ, তাহলে 8 গুণ 3। এইবার এখানে যেটা করতে পারি ইস টু দাও, দিলাম। পরে যারা পড়ে আছে অর্থাৎ 6, সেকেন্ড থেকে কে পড়ে আছে 5, এই 5কে কী করে দাও, গুণ করে দাও। তাহলে এখানে কি করতে পারি, সমান সমান, দেখো 3 8 গুণ করলে কত হচ্ছে, 3 8 24 হয়, গুণ করার দরকার নেই। ইস টু মানে কি ভাগ, তাহলে ওপরে লেখো 8 × 3, নিচে লেখো 6 × 5। কেউ বারণ করেছে এটা লিখতে না, 8 × 3 আছে, ইস টু 6 × 5 আছে, ইস টু মানে কি ভাগ, তো ভাগ দাও। প্রথমে যেটা আছে সেটা লেখো 8 × 3 লিখলাম, সেকেন্ডটা দেখো 6 × 5 আছে লিখলাম। এবার কাটাকাটি করো, 3 দিয়ে কাটো 3 1 যা 3, 3 দিয়ে কাটো 3 2 যা 6, 2 দিয়ে কাটো 2 4 যা 8, তাহলে পড়ে থাকছে কে 4/5। তাহলে অ্যান্সার, এটাকে আবার অনুপাতে নিয়ে যেতে হবে, 4:5 প্রথমে যে থাকবে সেটা, আর ভাগের জন্য ইস টু, আর পরে যেটা থাকবে সেটা লিখে দেবো। তাহলে এটা মিশ্র অনুপাতে চলে আসলো। তাহলে লিখতে হবে যে 8:6 ও 3:5 এর মিশ্র অনুপাত হলো 4:5। ক্লিয়ার? উত্তর বলে কি লিখবো, 8:6 ও 3:5 এর মিশ্র অনুপাত হলো 4:5। আশা করি 4-এর অঙ্কটাও বোঝা গেছে। যদি না বুঝতে পারো কোনো অঙ্ক, সেটা কমেন্টে গিয়ে কমেন্ট করো, ঠিক আছে? কারণটা কি, প্রত্যেকটা অঙ্ক যেভাবে শেখানো উচিত বা যেভাবে শেখানো যায় সেভাবেই শেখাচ্ছি। তোমরা পুরো ক্লাসটি একবার ফলো করলে বুঝতে পারবে যে প্রত্যেকটা অঙ্ক কতটা ইজিভাবে সলভ করা হচ্ছে, এবং প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হচ্ছে, একবার করে রিভিশন হয়ে যাচ্ছে যে মিশ্র অনুপাত কি। এবার দেখো 1-এর 5 দাগের অঙ্কটা কি বলেছে, -5 - z বীজগাণিতিক সংখ্যামালায় z এর সংখ্যামূলক সহগ লেখো। ঠিক আছে, দেখো z এর সহগ চেয়েছে। সহগ মানে কি, z এর সাথে যে থাকবে। দেখো z এর সাথে এর আগে কেউ আছে না, কিন্তু এর আগে একটা 1 আছে আমি ভাবতে পারি, ঠিক আছে? তাই এখানে কি লিখবো 1, এবং এর আগে সাইনটা কি আছে দেখো তো মাইনাস, তাহলে -1। ক্লিয়ার? তাহলে z এর সংখ্যামূলক সহগ হলো -1। যে কোনো একটা সংখ্যা ধরো না, -7 - 2z। এক্ষেত্রে যদি বলি z এর সহগ কত, তাহলে কি বলবো, z এর সহগ কত, তাহলে কি বলবো শুধু 2 না, তার আগে সাইনটা কি আছে মাইনাস, তাহলে মাইনাস। এইবার একটা কোশ্চেন আসতে পারে, যদি -7 আর প্লাস এরকম 8z থাকে, সেক্ষেত্রে z এর সহগ কত হবে? সেক্ষেত্রে z এর সহগ হবে কত, দেখো z এর সাথে কি আছে 8, কিন্তু 8-এর আগে কোন চিহ্ন আছে প্লাস, তাহলে সেক্ষেত্রে z এর সহগ হবে কি +8। ক্লিয়ার হলো? তাহলে সহগ কি করে বের করব, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দেখো z ছিল, এর আগে কিছু নেই মানে কি 1 আছে, তাই 1 লিখেছি, কিন্তু তার আগে একটা সাইন ছিল কি মাইনাস, তাই -1 লিখেছি। ক্লিয়ার হলো? আশা করি বোঝা গেল যে -5 - z, এখানে z এর সহগ হলো কি -1। দেখো 6-এর অঙ্কটা কি বলেছে, 6-এর অঙ্কটা বলেছে সত্য বা মিথ্যা লেখো। পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে। এটা সত্য না মিথ্যে, এটা লিখতে বলেছে। তো বিনিময় নিয়মটা কি আমরা একটু ক্লিয়ার করে নিই, তারপরে সত্য মিথ্যা লিখব। বিনিময় নিয়মটা কি, দেখো বিনিময় নিয়ম, দেখো বিয়োগের ক্ষেত্রে চলে কিনা সেটাই জানতে চেয়েছে, তাই তো? পূর্ণ সংখ্যার বিনিময় নিয়ম জানতে চেয়েছে। দেখো বিনিময় নিয়মটা দেখো কিভাবে কি শিখি, কি জানতে চেয়েছে এখানে, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি আগে সেটা একটু জেনে নিই, তারপরে বলছি। দেখো পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা কি, অনেকে সেটাও একটু ক্লিয়ার করে নাও, অনেকের একটু গন্ডগোল হয় এটা নিয়ে। তো দেখো পূর্ণ সংখ্যাটা কি, দেখো তোমরা সবাই সংখ্যা রেখা শিখেছো, রাইট? এখানে দেখো একটা 0 ধরি, 0-র ডান সাইডে যা লিখি সব প্লাস লিখি, অর্থাৎ +1 লিখি, +2 লিখি, +3 লিখি, +4 লিখি, আরও আছে +5 লিখি, আরও থাকতে পারে +ইনফিনিটিভ অবধি থাকতে পারে। ক্লিয়ার? ঠিক 0-র বাম দিকে দেখো আমরা সব মাইনাস লিখি, -1 লিখি, -2 লিখি, -3 লিখি, -4 লিখি, এইভাবে ডট 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 দিয়ে ইনফিনিটিভ অবধি লিখি, ঠিক আছে? ইনফিনিটিভ অবধি লিখি। তাহলে দেখো পূর্ণ সংখ্যায় কোন কোন নাম্বার পাচ্ছি আমরা, একদিকে পাচ্ছি ধনাত্মক সংখ্যা অর্থাৎ এটা পজিটিভ নাম্বার, একদিকে পাচ্ছি ঋণাত্মক সংখ্যা অর্থাৎ এটা নেগেটিভ নাম্বার, আরেকটা কাকে পাচ্ছি 0-কে পাচ্ছি।
ক্লিয়ার? পূর্ণ সংখ্যা কোনগুলো? কিন্তু এবার যদি আমি লিখে দিই 3/4, এটা কি পূর্ণ সংখ্যা? না। কারণটা কি? এটা কি লব, এটা কি হর। তাহলে লব আর হর যদি থাকে তাকে আমরা কি বলি? ভগ্নাংশ বলি। তাহলে ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা এক নয়, দুটো আলাদা। পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4 5 6 7 8 এইভাবে পুরো ইনফিনিটিভ অবধি যাবে। আবার নেগেটিভভাবে যদি বলি -1 -2 -3 -4 এইভাবে ঠিক মাইনাস ইনফিনিটিভ অবধি যাবে। আর সাথে কে থাকবে? 0। এই 0কে না আমরা ধনাত্মক সংখ্যা বলি, না আমরা ঋণাত্মক সংখ্যা বলি। মানে এই 0 না পজিটিভ না নেগেটিভ। ক্লিয়ার? পূর্ণ সংখ্যার পার্ট এটুকু বোঝা গেছে। পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে। এটা সত্য না মিথ্যা এটা প্রমাণ করতে বলেছে। যদি সত্য হয় তাহলে সত্য লিখবো, যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা লিখবো। তোমরা তো জাস্ট সত্য আর মিথ্যা লিখবে, কিন্তু কেন লিখবে সেটার জন্য এই অঙ্কটা দেখতে হবে। ধরো কোনো একটা জায়গায় ধরে রয়েছে a বিয়োগ b, এই যেভাবে লিখতে পারি। ঠিক উল্টে দাও, বিনিময় মানে উল্টে দাও, তাহলে লিখতে পারি b বিয়োগ a, করতে পারি। তাহলে এই এর জায়গায় ধরো কোনো একটা সংখ্যা 5 আর এই b এর জায়গায় ধরো কোনো একটা সংখ্যা 4। তো প্রথমে কি করব? a বিয়োগ b বলেছি, তাহলে 5 বিয়োগ 4 করব। সেকেন্ড ক্ষেত্রে b এর মান কত নিয়েছি? 4, তাহলে 4 বিয়োগ 5 করব। ক্লিয়ার? এইটুকু দেখো 5-এর থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? 1, কিন্তু বড় সংখ্যার আগে কি চিহ্ন? এখানে কিছু নেই, মানে প্লাস চিহ্ন, তাহলে এটা +1। তাহলে এক্ষেত্রে দেখো কি হচ্ছে, 5-এর থেকে 4 বিয়োগ করলে 1 হচ্ছে, কিন্তু বড় সংখ্যার আগে কি চিহ্ন? বিয়োগ চিহ্ন। এবার তুমি বলো +1 আর -1 এটা কি এক? নয়, তাই না? +1 আর -1 কি এক? না। যদি এরা দুটোই সেম আসতো তাহলেই বলতাম যে বিনিময় নিয়ম প্রযোজ্য। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যায় বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে অ্যান্সারটা কি হয়ে গেল? মিথ্যা হবে। তোমরা কি লিখবে? মিথ্যা। কারণটা বোঝা গেছে। আচ্ছা যদি যোগ হতো তাহলে কি হতো? যোগের ক্ষেত্রে কি পূর্ণ সংখ্যার বিনিময় নিয়ম মেনে চলে? দেখো তো কি হয়। ধরো বিনিময় মানে কি? এখানে লিখতে পারি a + b আর এখানে লিখতে পারি কি b + a। সংখ্যাটা একই নাও, এর জায়গায় কি 5 নিয়েছিলাম, b এর জায়গায় কি 4 নিয়েছিলাম, b এর জায়গায় কি 4 নিয়েছিলাম, এর জায়গায় কি 5 নিয়েছিলাম। যোগ করো 9, যোগ করো 9। বড় সংখ্যার আগে প্লাস প্লাস, বড় সংখ্যার আগে প্লাস প্লাস, এখানেও 9 এখানেও 9। তাহলে যোগের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার বিনিময় নিয়ম মেনে চলে না। বোঝা গেল? প্রত্যেকটা জিনিস যুক্তি দিয়ে বোঝাবো, প্রত্যেকটা জিনিস জাস্ট যুক্তি দিয়ে তোমরা দেখবে। জাস্ট সত্য আর মিথ্যা বলে ছেড়ে দিলাম, বোঝালাম না, সেরকম নয়। কেন সত্য হচ্ছে সেটাও বোঝাবো, কেন মিথ্যা হচ্ছে সেটাও বোঝাবো। ক্লিয়ার হলো? আচ্ছা চলো পরের অঙ্কটা কি বলেছে দেখবো। দেখো 7-এর অঙ্কটা যেটা বলেছে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। সমকোণী বলেছে, দেখো দুটো তিনটার নাম মনে রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমত বলেছে সমকোণী, প্রথমত কি বলেছে? সমকোণী। এই সমকোণী মানে কি? সমকোণ, তাই না? সমকোণী মানে কি? সমকোণ। এই সমকোণের মান কত? 90 ডিগ্রি। আরেকটা কি বলেছে? সমদ্বিবাহু, সমদ্বিবাহু, সমদ্বিবাহু। সম মানে কি? সমান, দ্বি মানে কি? দুটো বাহু, যার দুটো বাহু সমান। তাহলে এইভাবে ভাবো, যদি দেখো এই কোণটা কি হবে? 90 ডিগ্রি। ত্রিভুজের কতগুলো কোণ থাকে? ত্রিভুজের 3টি কোণ থাকে। ত্রিভুজের কতগুলো কোণ থাকে? ত্রিভুজের 3টি কোণ থাকে। এই 3টি কোণের মান সমষ্টি কত? এই 3টি কোণের সমষ্টি কত? 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে একটা কোণ কি বলেছে? সমকোণ বলেছে। তাহলে কি করব? তাহলে কত পড়ে আছে দেখো, এই 180 ডিগ্রি থেকে যে কোণটা সমকোণ বলেছে সেটাকে বিয়োগ করে দাও। তাহলে কত হবে? 180 থেকে 90 চলে গেলে 90 ডিগ্রি। তাহলে এই দুটো মিলিয়ে কত ডিগ্রি হবে বলেছে? 90 ডিগ্রি। কিন্তু একটা শর্ত বলে দিয়েছে, সমদ্বিবাহু, দুটো বাহু সমান। তাহলে এটাকে কি করব? 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হলো? 45 ডিগ্রি। 2 দিয়ে এটাকে কাটো, 2 দিয়ে কাটলে কি হবে? 4 2 8, 1 থেকে 10 শূন্যর আগে 1 ধরলে 10, 5 2 10। তাহলে কত হচ্ছে? এক একটা কোণ 45 ডিগ্রি করে। তাহলে 3টে কোণের মধ্যে, তাহলে 3টে কোণ কি কি পেলাম? 3টি কোণ তাহলে কি কি পেলাম? 3টি কোণ হলো কত? একটা পেলাম 90 ডিগ্রি যেটা বলেছে সমকোণ = আরেকটা কি পেলাম? 45 ডিগ্রি করে পেলাম। তাহলে এখানে লিখবো 45 ডিগ্রি, তারপরে কি লিখবো? আবার 45 ডিগ্রি, কারণ দুটো কোণ সমদ্বিবাহু বলেছে। তাহলে এটাকে ডাইরেক্ট তুমি 45 দিয়ে ভাগ করে দাও। তাহলে 45 দিয়ে যদি ভাগ করি, 45 2 এখানে ডিগ্রিটা লিখতে হবে না, এখানে ডিগ্রিটা লিখতে হবে না। তাহলে কি করলাম? 45 দিয়ে ভাগ করো, তাহলে 45 2 কি? 90। আবার করো 45 1 45, 45 1 45। তাহলে 3টি কোণের অনুপাত কি হলো? 2:1:1। উত্তর বলে সেটা লিখে দাও।
এবার কথা হচ্ছে আমরা লিখবো কি করে। প্রথমে লিখে নাও সমকোণী। প্রথমে যেটা লিখবে সেটা হচ্ছে কি সমকোণী মানে 90 ডিগ্রি সমদ্বিবাহু বলেছে। তো ফার্স্ট এটা লিখো, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে 90 ডিগ্রি, যেহেতু সমদ্বিবাহু বলেছে তাহলে প্রত্যেকটি কোণ কত করে হবে? 45 ডিগ্রি করে হবে। ক্লিয়ার? যে সমদ্বিবাহু মানে এদের প্রত্যেকটা কোণ 45 ডিগ্রি করে হবে, অর্থাৎ তিনটি কোণের অনুপাত 90:45:45। 45 দিয়ে ডাইরেক্ট কাটো, 45 দুগুণ 90, 45 একটা 45, 45 একটা 45। তাহলে তিনটি কোণের অনুপাত হলো 2:1:1। ক্লিয়ার হলো? এটুকু বোঝা গেল? ব্যাস। কি 8 নম্বর কোশ্চেনটা বলেছে যে x - y হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হলে x/y এর মান কত? ক্লিয়ার? তো দেখো প্রথম আমি এটা সলভ করবো, x/y এর মান অটোমেটিক বেরিয়ে আসবে। কী করে বেরিয়ে আসবে সেটা ভাবতে হবে। দেখো এটা বাদ দাও, এটুকু কিছু করবো না, আমি এটুকু আসবো। দেখো বা দেবো, দিয়ে লিখবো x - y। দেখো স্কোয়ার থাকলে ডান সাইডে কী হয়? √ওভার হয়। তাহলে √0 করতে পারি, স্কোয়ার উঠে গেল। এই স্কোয়ারটাকে তোলার জন্য ডান সাইডে কী করলাম? √ওভার করে দিলাম। ক্লিয়ার এটুকু? আচ্ছা দেখো বা দিয়ে তাহলে কি আসলো? x - y 0 √ওভার করলে কি হয়? 0ই হবে। ক্লিয়ার এটুকু? এইবার দেখো বা দিয়ে লেখো x ইকুয়াল টুর পরে যদি এই -y যায় তাহলে কি হয়ে যাবে? মাইনাস চিহ্নটা বদলে কি হবে? প্লাস হবে। আর এখানে কি হবে? y হবে। এইবার ভাবো যে এই y এর সাথে y, এখানে এর আগে একটা কে আছে? 1 আছে। এইভাবে ভাবতে পারো যে এটা লিখবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। এটা এইভাবে ভাবো যে +1 × y আছে, ভাবতেই পারো। তাহলে যদি আমি x এর নিচে y কে নিয়ে চলে আসি তাহলে এখানে কে পড়ে থাকবে? +1 পড়ে থাকবে। রাইট? প্লাসটা দিলেও হয়, না দিলেও হয়, 1 পড়ে থাকবে। তাহলে x/y এর মান কত আসলো? 1। বোঝাতে পারলাম? দেখো x - y তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 আছে। তো স্কোয়ার উঠে গেলে ডান সাইডে কী হবে? √ওভার হবে। চলে আসলো। 0 √ওভার করলে তো 0ই আসবে। তো x - y ইকুয়াল টু 0। x এখানে রেখে দিলাম, ইকুয়াল টু দিলাম, ওয়াইটাকে ডান সাইডে নিয়ে গেলাম, মাইনাস ছিল প্লাস হলো, y হলো। এইবার আমি ভাবতে বললাম দেখো y এর আগে একটা 1 আছে। তো ওয়াইটাকে যদি আমি নিচে নিয়ে চলে আসি তাহলে কে পড়ে থাকে? 1 পড়ে থাকে। তো x/y ইকুয়াল টু 1, সেটাই এসেছে। তাহলে x/y এর মান কত? 1। এটা উত্তর বলে লিখে নাও যে x/y এর মান 1। ক্লিয়ার? আশা করি প্রথম যে 8টা শর্ট কোশ্চেন করিয়েছি সেই শর্ট কোশ্চেনগুলো থেকে তোমরা কিছুটা হলেও শিখতে পেরেছো যে কী করে শর্ট কোশ্চেনগুলো সলভ করব। অঙ্ক জিনিসটা যত বেশি প্র্যাকটিস করতে থাকবে তত বেশি অঙ্কের মার্কস বেশি আসবে। তাহলে অঙ্কের প্রতি যে ভয়টা সেটা কেটে যাবে। প্রত্যেকটা টাইপ শিখতে হবে, ভয়টাকে জয় করতে হবে না। প্রত্যেকটা টাইপ যে কেন এটা হচ্ছে, ভয় পেলে হবে না। জিনিসটাকে সলভ করতে 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 জিনিসটা নিয়ে পড়ে থাকতে হবে যথারীতি। হচ্ছে না, আবার চেষ্টা করো, হচ্ছে না, আবার চেষ্টা করো। যখন দেখবে কোনো অঙ্ক নিজে একা পারছো তখন দেখবে যে অঙ্কটা করার পর যে আনন্দটা হবে না সেটা বলে বোঝানো যাবে না। যে আমি অঙ্কটা একা একা করতে পেরেছি, কারোর হেল্প ছাড়া করতে পেরেছি, তখনই অঙ্ক করতে ভালো লাগবে। এই যে একটা অঙ্ক করে দিচ্ছি, তোমরা সেটা দেখছো, শিখছো, এই টাইপের আরও যত অঙ্ক আছে শেখো, করো, তাহলেই বুঝতে পারবে কতটা ইজি হচ্ছে, তাই না? যদি একইভাবে এটাকে এইভাবে করা যেত না, যে কোনো সংখ্যা দিয়ে করতে পারতো, যে কোনো সংখ্যা দিয়ে, যে এরকম দিতে পারতো যে 3x - 2y তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। বলো তো x/y এর মান কত? এই অঙ্কটা একটু কীভাবে সলভ করা যায়? মাথা তখনই খুলবে, মাথাকে যত প্রেশার দেবে, মাথা ভাববে যত, তখনই মাথাটা খুলে যাবে যে কী করে করা যেতে পারে। একইভাবে স্কোয়ারটাকে তুলে দিয়ে সাইডে রুট লাগবে, তাহলে 3x - 2y ইকুয়াল টু কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। যদি আমি এটা বলি তাহলে 3x - 2y ইকুয়াল টু কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। কারণ কি 3x - 2y করলে তো আমি √0 করবো, 0 আসলো। এবার 3x এই সাইডে গেলে এটা কী হয়ে যাবে? +2y হয়ে যাবে। এই 3x এর নিচে কি নিয়ে আসবো? y নেবো। এখানে কে থাকছে? 2 থাকছে। দেখো এই 3টা কি ওপরে আছে না? এই 3টা কি ওপরে আছে না? তো x/y করে দিলে এই 3টা তখন চলে যাবে কি নিচে। এখানে গুণে আছে, দেখো ওপরে থাকা মানে গুণে, তাহলে এই সাইডে গেলে ভাগে হয়ে যাবে, তাহলে 2/3 হয়ে যাবে। দ্যাটস ইট। এইভাবেও তো অঙ্ক দিতে পারে, এইভাবে দিয়েছে, এইভাবে না দেওয়ার কী মানে আছে? তোমার মেরিটটা আরেকটু বোঝার জন্য যে x - y তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এটা না দিয়ে তার আগে একটা সংখ্যা দিয়ে দিল, বললে এবার এটা বলো x/y এর মান কত, তখন x/y এর মান হয়ে যাবে 2/3। ইজি। জিনিসটাকে ভাবতে শেখো যে কীভাবে অঙ্কটা হচ্ছে। মুখস্থ বিদ্যা নয়, অঙ্ক বুঝতে হবে। অঙ্ক বোঝে যারা তারাই মোটামুটি অঙ্ককে ভালোবেসে ফেলে। অঙ্ক এমন একটা সাবজেক্ট। ক্লিয়ার হলো এটা? ব্যাস, চলো অনেক কথা বলে ফেলেছি। 2 এর অঙ্কগুলোর দিকে আমরা যাবো আস্তে আস্তে। এবার দেখো 2 এর অঙ্কগুলো আজকে আমরা 5টা প্র্যাকটিস করবো, 5টা, বেশি না, 5টা করে। আজকে যদি 5টাও শেখো তাও অনেকটা শিখলে ভাবো যে 5টা অঙ্ক তো আমার হলো, তাই না? আজকে যদি 5টাও শেখো তাহলে মনে হবে যে না 5টা অঙ্ক তো আমি পারবো। তো ফার্স্ট অঙ্কটা দেখো, যেটা বলেছে কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে। ওকে, ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে? দেখো জনসংখ্যা দিন সংখ্যা দিয়েছে, তার মানে কোথাও একটা গিয়ে মনে হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। কিন্তু ঐকিক নিয়মের অঙ্ক হলেও কী হবে? এটা সমানুপাতের অঙ্ক, অর্থাৎ অনুপাত সমানুপাতে যে ঐকিক নিয়মের অঙ্ক যেটা বলে সেটা। তো ফার্স্টে যেটা করবো, ডান সাইডে কাকে চেয়েছে? কত দিন চলবে। তাহলে ডান সাইডে দিনটাকে লিখে দেবো। তাহলে এখানে কি লিখবো? দিন সংখ্যা। এখানে কি লিখবো? দিন সংখ্যা। ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো?
জনসংখ্যা। আচ্ছা, এইবার দেখো প্রথমে যেটা বলেছে 12 জন লোকের 20 দিন চলে। প্রথমে কি বলেছে 12 জন লোকের, তাহলে 12 লিখবো, কতদিন চলে 20 দিন চলে। এবার জিজ্ঞাসা করেছে ওই খাদ্যে 40 জন লোকের 40 জনের কতদিন চলবে। এখানে তুমি ব্র্যাকেটে এক্স লেখো, অর্থাৎ ধরি, এটাও লিখে নাও, ধরি এক্স। ক্লিয়ার? এবার সম্পর্কটা কি, জনসংখ্যা দিন সংখ্যার মধ্যে সম্পর্কটা কি আগে লিখে নিই। দেখো বারো জন লোকের যদি 20 দিন চলে, 40 জন লোকের আরও কম দিন চলবে, তাই না? 12 জন লোক যদি খায় তাহলে তাদের 20 দিন চলছে। যদি সেই খাবারটাই 40 জন মিলে খাচ্ছে, একটা টাইমে 40 জন মিলে খাচ্ছে, তাহলে তাদের কি 20 দিন চলবে? তারও কম দিনে শেষ হয়ে যাবে খাবারটা, তাই না? তাহলে কি জনসংখ্যা যদি কমে যায় দিন সংখ্যা বেড়ে যাচ্ছে, জনসংখ্যা যদি বেড়ে যায় দিন সংখ্যা কমে যাচ্ছে। এই ধরনের সম্পর্ককে কি বলে? ব্যস্ত সম্পর্ক বলে, তাই তো? তাহলে এই অঙ্কটা কোন সমানুপাতে রয়েছে? ব্যস্ত সমানুপাতে রয়েছে। তাহলে জনসংখ্যা ও দিন সংখ্যা জনসংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতে আছে। ব্যস্ত মানে কি? সমানুপাতে যেহেতু করব, ব্যস্ত মানে সরল করলে 12:40 করতাম, যেহেতু এটা ব্যস্ত বলেছে তাই কি করব 40:12। প্রপোর্শন চিহ্ন দেব, মানে সমানুপাত চিহ্ন দিলাম, 4টে ডট। এবার কি করব 20:x। ঠিক আছে, এইবার বা দিয়ে লেখো 40 মানে কি ভাগ, তাহলে ভাগ 12, সমান সমান দিলাম, সমানুপাত মানে হচ্ছে সমান, তাই সমান সমান দিলাম, প্রপোর্শন মানে হচ্ছে সমান, তাই সমান সমান দিলাম। 20 আছে 20 লিখলাম, ইস্টু মানে কি ভাগ, নিচে এক্স। এইবার কি বলেছে কোনাকুনি গুণ করা, 40 গুণ এক্স করবো, 40 গুণ এক্স। আর কি এই কোনাকুনি গুণ করব 12 গুণ 20। কিসের মান বের করব? এক্সের মান, তাহলে এক্স এখানে থাক। এখানে যা আছে সেটা দেখো, 40 এখানে কিসে আছে? গুণে। এই সাইডে গেলে কিসে হবে? ভাগের। ভাগ মানে কোথায়? নিচে। তাহলে 40 এখানে হলো, ওপরে যা আছে সেটা লেখো, 12 গুণ 20। 20 দিয়ে এটা যদি কাটি, 20 দুগুণ 40, 2 দিয়ে এটা যদি কাটি 6 দুগুণ 12, তাহলে বা দিয়ে লেখো এক্স ইজ ইকুয়াল টু 6। উত্তর বেরিয়ে গেছে। তাহলে উত্তর বলে এবার বাকিটা লিখে দাও। কি লিখবো? তাহলে লিখবো ওই খাদ্যে 40 জন লোকের 6 দিন চলবে। আরেকটা, এটা তো বেসিক, 2 নম্বর পুরো পাক্কা এইভাবে করলে। আরেকটা জিনিস শেখায়, একটু শিখে নাও এক্সট্রা জিনিস। যখন এইভাবে সাজালাম, যারা লাস্টে রয়েছে অর্থাৎ 40 আর এক্স, এদেরকে এক জায়গায় গুণ করো, 40 গুণ এক্স। আর যারা মিডিলে রয়েছে এদেরকে এক জায়গায় গুণ করো, ইজ ইকুয়াল টুর পরে 12 গুণ 20। এবার খুব সহজেই এক্সের মান বেরিয়ে যাবে। এই 40টাকে তো নিচে লিখতে হবে কারণ ইজ ইকুয়াল টুর পরে, তাহলে 12 গুণ 20/40। এটা দিয়েও কাটো 2, এটা দিয়ে কাটো 6, এক্ষেত্রেও এক্সের মান 6 আসে। ঠিক আছে, আমরা জানি এক্সট্রিমেন্ট, প্রোডাক্ট অফ এক্সট্রিমেন্ট মানে এই যে এক্সট্রিমেন্টে যারা রয়েছে তাদেরকে গুণ করতে হবে, আর ইজুকাল টু মিনে যারা রয়েছে অর্থাৎ মিডিলে যারা রয়েছে 12 আর 20, এদেরকে গুণ করলেও এই অনুপাতের আর সমানুপাতের ফর্মুলাটা বেরিয়ে যাবে। 2-এর অঙ্কটা কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যাগুলির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে তুমি দুটো সংখ্যার অনুপাত বলেছে, এটা লেখো। ফাইভ ইজ টু 7। আচ্ছা, এই অঙ্কটার প্রথম লাইনটা যেটা বলেছে দেখো কীভাবে করাচ্ছি, একটু অন্যরকমভাবে করাচ্ছি কিন্তু বুঝে করবে। দুটি সংখ্যার অনুপাত বলেছে 5:7, খুব ভালো কথা। ধরতে পারো যে ধরি একটি সংখ্যা সমান 5x, অপর সংখ্যা সমান 7x। এই দুটো গসাগু করতে বলেছে, গসাগুটা বলে দিয়েছে যে সংখ্যা দুটোর গসাগু কত বলেছে? 13 বলেছে। তাহলে এদের গসাগু বের করব। তাহলে দেখো 5xকে লিখতে পারি, দেখো আলাদা আলাদা করে ভাবো। এই 5কে যদি আমি ভাঙি তাহলে এটাকে লিখতে পারি 1 আর 5, তাই তো? লিখতে পারি। তাহলে দেখো তাহলে এটা লিখছি 1 গুণ 5, মানে আমি যদি 5কে এইভাবে ভাঙি, যে 1 দিয়ে ভাঙি, 5 5, তাই 1 গুণ 5, সাথে কে ছিল? x, তাই x লিখলাম। ক্লিয়ার? 7xকেও তো লিখতে পারি, 7x
একইভাবে যদি আমি 7কে ভাঙি তাহলে কি পাবো 1, আর 7 1 কে 7 1 দিয়ে গেলে তাহলে 1 পাবো, গুণ কি পাবো 7 পাবো, আর গুণ কে পড়ে আছে x। এইবার গসাগুর ক্ষেত্রে আমরা কি করি, কমন দেখি কোনটা আছে। দেখো এটাতে 1 আছে, এটাতে 1 আছে, এটাতে x আছে, এটাতে x আছে, 5 আর 7 রয়েছে, মিলছে না। তাহলে এখানে বলতে পারি যে 5x ও 7x এর গসাগু 1 ইন্টু x ইজ ইকাল টু এক্স। বলতে পারি 1 ইন্টু এক্স ইজ ইকাল টু এক্স। প্রশ্ন অনুসারে এই এক্স এর ভ্যালু বলে দিয়েছে কত 13। 5x আর 7x এর গসাগু এখানে x এসেছে, কিন্তু প্রশ্নে বলেছে ওখানে কি এসেছে 13 এসেছে। তাহলে প্রশ্ন অনুসারে x ইজ ইকাল টু কত আছে 13 দেওয়া। তাহলে x এর মান কত পেয়েছি 13 পেয়েছি। তাহলে তুমি এখানে অতএব দিয়ে লিখতে পারো যে একটি সংখ্যা সমান কি বলেছিলাম 5x, তাহলে কি করব 5 ইন্টু 13 কত হলো 65। চাইলে তোমরা নিচে নিচে করতে পারো, আমি পাশে করে দিলাম। নেক্সট দেখো অপর সংখ্যা 7x, তাহলে 7 ইন্টু 13, কারণ x এর মান 13, 7 13 91। তাহলে সংখ্যা দুটি কী কী পেলাম, উত্তরে এবার লিখে দাও। হলো 60, 65 ও 91। ক্লিয়ার? উত্তর বলে কি লিখবো, সংখ্যা দুটি হলো 65 ও 91। আশা করি অঙ্কটা খুব সোজা লাগলো। দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে 5:7, একটা সংখ্যা বলেছে 5x, অপর সংখ্যা বলেছে 7x ধরে নিয়েছি। তাহলে এদেরও তো গসাগু বেরোবে, দেখি এদের গসাগু কত বেরোয়। দেখলাম x বেরোলো, এই x এর মানে সংখ্যা দুটোর গসাগু বলে দিয়েছিল কত 13। তো x যদি 13 হয় তাহলে প্রথমটাকে আমি ধরেছি 5x, তা 5 গুণ x করেছি, অর্থাৎ 5 গুণ 13 করেছি। পরেরটা ধরেছি 7x, তাই 7 গুণ 13 করেছি। ক্লিয়ার হলো? তাই এইভাবেই অঙ্কগুলো করতে হবে। প্রথমেরটাই কি করলাম 5 গুণ 13, পরেরটাই করলাম 7 গুণ 13। ইজি লাগছে এবার অঙ্কগুলো? দেখো 2-এর 3 দাগের অঙ্কটা কি বলছে, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য। আগে ভাবতে হবে, প্রথমত বলেছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বের করতে, আর 12, 18, 30 দ্বারা বিভাজ্য সংখ্যাটা। তা কোনো সংখ্যাকে এমন একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 18 দিয়ে ভাগ করলে মিলে যাবে, এবং 30 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। অর্থাৎ এখানে বলতে চেয়েছে কি করতে হবে, সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এই 12, 18, 30-এর কি বের করব, লসাগু বের করব। দেখো প্রত্যেকের এককের ঘরে কে আছে, জোড় সংখ্যা। এটা এককের ঘর 2, 8, 0, তাহলে 2, 8, 0 তিনটেই জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে 2 দিয়ে তাদেরকে ভাগ করলে ভাগফল মিলে যাবে। তো প্রথমে 2 দিয়ে দেখো, 2 এর ঘরের নামটা 6 অবধি পড়লে 6 2 12 হবে, 2 দিয়ে দেখো 9 2 18 হবে, 2 দিয়ে দেখো 15 2 30 হবে। অর্থাৎ যারা একেবারে এই 15 2 30 করতে পারবে না, যারা একেবারে 15 2 30 করতে পারবে না, তারা কি করবে, 2 এর ঘরের নামটা করো, 2 1 কে 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 1, 0-এর আগে ওই 1টাকে ধরো, তাহলে 10 হয়। 2 এর ঘরের নামটা পড়ো, 5 2 10। এবার দেখো 2 দিয়ে আর এগুলোকে যাবে না, কারণ কি এগুলো একটাও জোড় সংখ্যা নয়। তাহলে 2 এর পরের সংখ্যা কি 3, দেখো তো 3 দিয়ে মিলছে কিনা। তো 3 যদি এখানে দিই, দেখো 3 2 6, 3 3 9, 3 5 15। ব্যাস, এইবার এটাকে আর করা, এই অবধি শেষ করে দাও, এটাকে আর করতে হবে না, কারণ প্রত্যেকটা সংখ্যায় কি মৌলিক সংখ্যা বেরিয়েছে। এদেরকে 1 দিয়ে ছাড়া আর নিজেদেরকে ছাড়া আর কিছু মানে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে কি বললাম যে এইবার এইগুলো এই অবধি করে এটাকে ছেড়ে দাও। তাহলে প্রথমে 3 2 6, 3 3 9, 3 5 15 হয়ে গেল। ব্যাস, এবার লেখো লসাগু। দেখো আমি এবার একটু সাজিয়ে লিখব। 2 আছে, তাহলে কি 2 গুণ 2, দুটো 2 আছে, 3 কটা আছে, একটা দুটো, গুণ 3 গুণ 3, 5 কটা আছে, একটা, তাই 5 লিখলাম। এইবার দেখো এটাকে লিখতে পারি, 2 যদি দুটো থাকে তাহলে লিখতে পারি 2 এর স্কোয়ার, গুণ 3 যদি দুটো থাকে তাহলে লিখতে পারি 3 এর স্কোয়ার, গুণ 5 একটা, তাই 5 বসে গেল। আচ্ছা এখানে স্কোয়ার আকারে কেন লিখলাম, বর্গ আকারে কেন লিখলাম, কারণ আমাকে সংখ্যাটা বলেছে পূর্ণবর্গ হতে হবে। তো এখানে দেখো 2 এর স্কোয়ার আছে, 3 এর স্কোয়ার আছে, 5 আছে, তাহলে আরেকটা 5 হলেই তবে এটা বর্গাকার হতো। তো দেখো নর্মালি আগে গুণ করো, কি আছে দেখো তো, গুণ করে কত পাচ্ছ, 3 5 15, 3 15 45, 45 2 90, 90 2 180। তোমরা রাফে গুণটা করে নেবে।
ক্লিয়ার? এইবার এই 180কে 5 দিয়ে আরেকটা 5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সেটা কত অঙ্কের সংখ্যা বেরোবে সেটা পরের কোশ্চেন, আগে এটাকে পূর্ণবর্গ সংখ্যা করতে হবে। তাহলে একটা 5 আছে, আরেকটা 5 দিলে তবেই সেই 5টা কী হবে, বর্গ হবে। আমরা বর্গ মানে কিভাবে লিখি, 2 স্কোয়ার মানে কি 2 গুণ 2, 3 স্কোয়ার মানে কি 3 গুণ 3, 4 স্কোয়ার মানে কি 4 গুণ 4, 5 স্কোয়ার মানে কি 5 গুণ 5। আশা করি বোঝা গেল। তা 5কে যদি আমি বর্গ করতে চাই তাহলে একটা 5 তো আছে, তাহলে আরেকটা 5 লাগবে, রাইট? এইবার তাহলে লেখার সময় আমরা কি লিখবো, এটা বোঝানোর জন্য করেছি, এটা লাগবে না। লেখার সময় লিখবো যে অতএব দেখো কি লিখলাম, 180কে 5 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ 180 গুণ 5 করব। দেখো এই শূন্য একটা বসিয়ে দাও, আর 18 এটা ডাইরেক্ট গুণ করা যায়, 5 8 40 এর শূন্য হাতে 4, 5 একে 5 আর 4 9। তোমরা যারা ডাইরেক্ট করতে পারবে না তারা রাফে করবে, কিন্তু ঠিক করবে। তাহলে অর্থাৎ কত হলো, এত। কিন্তু 900 সংখ্যাটি কিন্তু 900 সংখ্যাটি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নয়, তাই তো? 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নয় বলেও লিখতে পারো, এখানে লিখতে পারো পূর্ণবর্গ, পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন? এটা কি 4 অঙ্কের? দেখে মনে হচ্ছে এটা 4 অঙ্কের, না 3 অঙ্কের। কি করে? 1 2 3টে অঙ্ক আছে। তাহলে 900 যদি 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা না হয় তখন কি করব? দেখো একটু আগে শেখালাম 1 স্কোয়ার কি আছে, 1 গুণ 1। তাহলে এই 900 আগে লিখবে, তাহলে অতএব 900 গুণ 1 স্কোয়ার লিখতে হবে না, কারণ 900-র সাথে 1 যদি গুণ করি, 1 স্কোয়ার মানেই 1, 900-র সাথে যদি 1 গুণ করি 900ই আসবে, সেটাও 3 অঙ্কের সংখ্যায় আসবে। তাহলে কি গুণ করব, 2 স্কোয়ার। আচ্ছা 2 স্কোয়ার মানে কত, 4। তাহলে এখানে কি আসলো, কেমন আসলো সংখ্যাটা, 900 গুণ 2কে দুবার গুণ করলে কত হয়, 4। তাহলে সংখ্যাটা আসলো কত, 4 নং 36, পাশে দুটো শূন্য। এটা তো 4 অঙ্কের সংখ্যা, কিন্তু এটা কি বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা না। দেখো 9 কেন দেখি পরপর করতে করতে যায়, যেমন ধরো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বলি আমরা, নর্মাল কত বলি, 4টে 9 বলি, তাই তো? আর ঠিক এর পরের সংখ্যাটা কত, এটা কত লেখা, 9999। এর পরের সংখ্যাটা কত, 10,000। দেখো 10,000 সংখ্যাটা কত অঙ্কের, দেখো তো 1 2 3 4 5, এটা কিন্তু 5 অঙ্কের হয়ে গেছে। তাই 4 অঙ্কের মধ্যে যদি বলি তাহলে এটাই সবার বড়। তাহলে একইভাবে এইভাবে যখন এই 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার গুণ করতে করতে যখন 5 অঙ্কের সংখ্যা আসবে, ঠিক তার আগেরটাই হবে কি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বোঝাতে পারলাম? এবার দেখো করো কি আছে, 900 গুণ 3 স্কোয়ার মানে কি, 900 গুণ 3 স্কোয়ার মানে 3কে দুবার গুণ করো, 3 গুণ 3, 3 3কে 9। তাহলে 9 আর 9 গুণ করলে 9 নং 81, দুটো শূন্য বসে গেল। এইবার দেখো 9 0 0, অর্থাৎ 900 গুণ 3 স্কোয়ারের পরে কত দেবো, 4 স্কোয়ার। 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার, কারণ এটা পূর্ণবর্গ বলেছে তাই স্কোয়ারে গুণ করতে হবে। তাহলে এইবার বলো 900 4 স্কোয়ার মানে কি, 4 4 16, তাহলে 16 হলো, দুটো শূন্য আছে আগে বসিয়ে দাও। 16 আর 9 গুণ করলে হবে 9 16 144, তোমরা রাফে গুণ করবে, তাই তো? দেখো তো এই অঙ্কটা কত অঙ্কের, 1 2 3 4 5 অঙ্কের সংখ্যা চলে এসেছে। এটা কি 5 অঙ্কের সংখ্যা চলে এসেছে, 5 অঙ্কের এটা। তাহলে এটা হবে না, আমাকে 4 অঙ্কের বলেছে। দেখো 4 অঙ্কের মধ্যে যদি বলি তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা চলে আসলো, 8100। 4 অঙ্কের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা চলে আসলো, 8100। ক্লিয়ার? তাহলে আমার উত্তর কোনটা হবে, এটা, কারণ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 8100। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছো? এইবার দেখো এখানে উত্তর বলে কি লিখতে হবে, প্রথমে আগেটার উত্তরটা লিখে নিই। দেখো 4 অঙ্কের 8100 সংখ্যাটি 12 18 30 দ্বারা বিভাজ্য। আশা করি এইবার বুঝতে পেরেছো অঙ্কটা। ঠিক এইভাবে অঙ্কটা করবে, এই সাইডেরটা এটুকু বোঝানোর জন্য, এটুকু তোমরা না লিখলেও হবে, ডাইরেক্ট এখান থেকে করলেও হবে।
দেখো অঙ্ক পড়ার মধ্যেই কিছু কিছু করে তোমাকে বুঝতে হবে। প্রথমে অঙ্কটা বলেছিল যে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য। তো 12, 18, 30 দ্বারা বিভাজ্য বলেছে বলে আমি লসাগু নিয়েছি। লসাগু করে দেখলাম প্রত্যেকের স্কোয়ার এসেছে, কিন্তু 5-এর স্কোয়ার আসেনি, তাহলে একটা 5 দরকার। তাই 180কে 5 দিয়ে গুণ করলাম, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হলো। অর্থাৎ কত আসলে 900। কিন্তু এই 900 সংখ্যাটা 3 অঙ্কের, 4 অঙ্কের নয়, কারণ 1, 2, 3। তাই 900কে আমরা এবার 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে 900-র সাথে গুণ 1-এর স্কোয়ার করতে পারি, তাহলে 900ই আসবে। তারপরে কি করলাম, তাই করিনি, 900-র সাথে 2-এর স্কোয়ার করেছি, 900 গুণ 4 করেছি, আসলে কত 3600। একইভাবে দেখলাম এটা 4 অঙ্কের, কিন্তু এটা বৃহত্তম কিনা কি করে বুঝবো? যতক্ষণ না 5 অঙ্কের কোনো সংখ্যা আসছে ততক্ষণ বুঝবো না কোনটা বৃহত্তম। তাই 900-র সাথে 3-এর স্কোয়ার দিলাম, তাহলে কত 3-এর স্কোয়ার 9, 9, 9, 81 হলো। তাহলে এইবার গুণ করে 81 হলো, এইবার তাহলে উত্তর বেরোলো কত 8100। এটাও 4 অঙ্কের সংখ্যা, তার জন্য পরেরটা দেখলাম কত আসলো, 900 গুণ 4-এর স্কোয়ার নিলাম, মানে 16। 16-র সাথে 900 গুণ করলে হয় 14400, যেটা কিনা 5 অঙ্কের সংখ্যা। দেখো 1, 2, 3, 4, 5, তাহলে 5 অঙ্কের সংখ্যা তো আমাকে চাইনি, আমাকে বলেছে 4 অঙ্কের মধ্যে বৃহত্তম সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা সেটা। তাহলে এইটা 5 অঙ্ক যদি এটা এসে যায় 4 দিয়ে গুণ করলে, লাস্ট থেমে যাচ্ছে 4 অঙ্ক, কোনটা এটা? তো এটা একটা কি বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। এইবার যদি এটাই বলে দিত যে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলো, তাহলে ক্ষুদ্রতম হয়ে যেত এটা। ক্ষুদ্রতম বললে তখন উত্তর দিতাম 3600, কারণ ক্ষুদ্র মানে কি 4 অঙ্কের মধ্যে সবার ছোট, যেটা প্রথমে যে নাম্বারটা আসবে সেটাই। কারণ এর আগে যে সংখ্যাটা, ধরো আমি এখানে 900-র সাথে 1-এর স্কোয়ার দিতাম, 900 গুণ 1-এর স্কোয়ার দিতাম, তাহলে কত হতো 900, 1-এর স্কোয়ার মানে 1কে দুবার গুণ করতাম, তাহলে আলটিমেটলি তো 900ই আসতো। তাহলে এই সংখ্যাটা তো 3 অঙ্কের সংখ্যা আসতো, তাই না? তাহলে প্রথমেই যেটা 4 অঙ্কের সংখ্যা আসতো সেটা এটা। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি দেয় তাহলে এটা হয়ে যেত। যেহেতু কোশ্চেনে বলেছে বৃহত্তম, তাই অপশান অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে কোনটা? এটা। ঠিক আছে, চলো এইবার দেখো 2-এর 4-এর অঙ্কটা কি বলেছে। সুহাসবাবু তার মাসিক আয়ের 66.2/3% খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত? তাই তো, তার মাসিক আয়ের কত পার্সেন্ট খরচ করেন সেটা আগে বের করতে হবে, তাই তো। কোশ্চেনটার মধ্যে একটা ধাঁধা লুকিয়ে আছে। কি বলেছে? তার মাসিক আয়ের, ধরো আমার মাসিক আয় 100 টাকা হতেই পারে, এবং এর 20% অর্থাৎ 20% আমি খরচ করি, ঠিক আছে। তাহলে এর 20% বের করতে গেলে আমি এটা কি করব, 100 লিখে 20 তার শতাংশ দেব, তাই তো। তাহলে এটা মানে কি 100 লিখবো গুণ 20/100 লিখবো, তাই তো। মানে 100 100 কেটে গেল, তাহলে কত আসলো 20 টাকা। এই 100 টাকার মধ্যে 20 টাকা আমার কি খরচ। এইবার কোশ্চেনে তোমাকে বলেছে তোমার মাসিক আয়টা, এখানে যেমন আমি 100 টাকা ধরে নিয়েছি, কোশ্চেনে তোমাকে মাসিক আয় দেয়নি, আমি তাহলে কি ধরবো, এক্স। কিন্তু তুমি এই 100-র জায়গায় বলতে পারো যে এক্স হয়েছে। এই এক্সের বলেছে 66.2/3% কি করেছি, খরচ করেছি। এই খরচের ভ্যালুটা বলে দিয়েছে, আমি যেভাবে খরচের ভ্যালুটা বের করলাম সেই খরচের ভ্যালু বলে দিয়েছে কত, 3250 টাকা। তাহলে কি করতে পারি আমি এখান থেকে, দেখো এখানে এক্স যেমন আছে তেমন লিখলাম, গুণ এটাকে আগে ভাঙো, তাহলে ভাঙলে কত হচ্ছে 3 6 18, হাতে 1, 318 আর 1 19, তাহলে এখানে হচ্ছে দেখো 3 6 18, 3 6 18 8 হাতে 1, 318 আর 1 19, 198-এর উপরে 2 যোগ করবো, তাহলে কত হচ্ছে 200/3%। এইবার এটাকে পরের লাইনে কি করব, যে এক্স গুণ 200/3% মানে 1/100, 100 সবসময় নিচে থাকবে। কাটাকাটি করো, 0 0 0 0 কেটে গেল, তা আলটিমেটলি 2 গুণ এক্স হলো, তাহলে কি 2x হচ্ছে, নিচে কত হচ্ছে 3 হচ্ছে। এই যে আমার ভ্যালুটা বেরিয়েছে কত, 2x/3, কিন্তু কোশ্চেনে বলছে আমি খরচ করেছি কত টাকা, 3250 টাকা, কিন্তু আমার খরচ কি এটা। তাহলে এই খরচটা সমান এই খরচটা, এটা যা খরচ করেছে এটা সমানই তো এটা। তো খরচের ভ্যালুটা আমাকে বলে দিয়েছে কত, এইটা না, খরচের ভ্যালু এটা সমান বলে দিয়েছে কত, 3250 টাকা। আশা করি অঙ্কটা বুঝেছো। ক্লিয়ার হলো? কিভাবে অঙ্ক এক একটা করে ধরতে হয় সেটা আগে শিখতে হবে। যে আমি ধরলাম যে আমার কাছে 100 টাকা ছিল, আমার আয় হচ্ছে 100 টাকা, তার 20% আমি খরচ করি, তাহলে সেটাকে কি করে বের করবো, 100 গুণ 20 তার পার্সেন্ট বের করেছি, পার্সেন্ট মানে নিচে 100, এই 100 কেটে গেল 20 টাকা। তো আমার আয় আমি জানতাম বলে 100 টাকার মধ্যে থেকে আমি 20 টাকা খরচ করেছি, কিন্তু কোশ্চেনে তোমাকে আয়টা বলে দেয়নি, কিন্তু এই খরচটার পরিমাণ বলে দিয়েছে। আমি এই আয়ের জায়গায় এখানে কি ধরবো, এক্স। এই এক্সের বলেছে আমি এত পার্সেন্ট খরচ করেছি, আর এই পার্সেন্ট মানেই বলে দিয়েছি যত পার্সেন্ট খরচ করলাম, এক্সের এত পার্সেন্ট খরচটাই বলে দিল কত টাকা, এত টাকা। তো এটা ইকুয়াল টু এটা করলে এক্স এর মানটা কি হবে, বেরিয়ে যাবে। এটা ইজি লাগলো। এইবার আমরা কি করব, পরীক্ষার মতো করে অঙ্ক করব। আমি এটা শুধু বোঝানোর জন্য করলাম, এইবার এক্সামের খাতায় কিভাবে করব সেটা দেখাচ্ছি। দেখো এখানে দেখো মাসিক আয় কত সেটা বলে দেয়নি, তাহলে লিখতে হবে ধরি
কি লিখবো? ধরি সুহাস বাবুর মাসিক আয় X টাকা, তাহলে তিনি খরচ করেন কত বলেছে? তিনি খরচ করেন তার আয়ের বলেছে, আয়ের এর মানে গুণ X এর 66.2/3%। এক্সটা যেমন আছে রেখে দাও, গুণ এটাকে ভাঙো, 3 6 18 8 হাতে 1, 3 6 18 1 19, 198 হয়। দেখো কি করে ভাঙছি, দেখো এটা আমি রাফে এই সাইডে করে দিচ্ছি। দেখো 66, এটা কি করে ভাঙছি, 2/3%, তাই তো? এটা গুণ প্রথমে 3 লেখো, এটা গুণ করো, 3 6 18 8 হাতে 1, 3 6 18 1 19, আর উপরে যে 2 রয়েছে এটাকে যোগ করো, তাহলে কত হচ্ছে? 200/%। বোঝাতে পারলাম? তাহলে কি করলাম, এটা 3 6 18 8 হাতে 1, 3 6 18 আর 1 19, 198 যোগ 2, তাহলে কত আসলো? 200/3%, 200/3%। এইবার দেখো x লিখলে, গুণ দিলে 200/3, এখানে গুণ চিহ্ন দিয়ে, পার্সেন্ট মানে তো এটা নিচে না, পার্সেন্ট মানে নিচে 100, তুমি এটাকে কি করবে? গুণ চিহ্ন দিয়ে ওপরে 1 লিখবে, নিচে 100 লিখবে। বোঝাতে পারলাম? আচ্ছা এটা বুঝলাম না, এটা মানে কি লেখো তুমি? 200/3/100 লেখো, পার্সেন্ট মানে নিচে। তো এটার পরের লাইনটা কি হবে? 200 লিখবে প্রথমে যা থাকে তাই, আর এই ভাগ চিহ্নটা কিসে বদলাবে? গুণে। এর নিচে কিছু নেই মানে কি আছে? 1, তাহলে 1 উপরে যাবে, 100 নিচে আসবে। এবার বুঝতে পেরেছো? তাই কি করেছি? x গুণ 200/3 গুণ 1/100, কাটাকাটি যাচ্ছে, করে ফেলো। এখানে একটা শূন্য কাটো, এখানে একটা শূন্য কাটো, এখানে একটা শূন্য কাটো, এখানে একটা শূন্য কাটো। কাটাকাটি সবসময় ওপর আর নিচে হয়, পাশাপাশি কিন্তু সংখ্যাগুলো গুণ হয়, পাশাপাশি সংখ্যাগুলো গুণ হয়, কাটাকাটি সবসময় ওপর আর নিচে হয়। ওপর আর নিচে কেন হয়? এটা মানে কি? ভাগ, আর এই পাশাপাশি মানে এটা গুণে থাকে। ক্লিয়ার? এইবার দেখো এখান থেকে গুণে কে পড়ে আছে? x গুণ 2, তাহলে সংখ্যাটা আগে আসবে 2x হলো, আর নিচে দেখো এখানে কি 1 3 1 কে 3, 3 এর সাথে 1 গুণ করলে কত হয়? 3। এই টাকাটা পড়ে আছে, তাহলে খরচ করেন তিনি কত টাকা? এত টাকা। এইবার এই খরচ করার পরিমাণটা তোমার বইতে দিয়ে দিয়েছে, তাই এখানে কি লিখবো? প্রশ্নানুসারে এই যে খরচ করেন এত টাকা বের করেছি, এটা ইজুকাল টু, অর্থাৎ 2x/3 ইজুকাল টু 3250 টাকা। দেখো সমানের আগে যা বসে সমানের পরেও তাই বসে, তো এটা খরচ, এটাও তো খরচ, মানে এই টাকাটা যেটা খরচ করেছেন সেই পরিমাণটা বলে দিয়েছে। এবার কি করব? কোনাকুনি গুণ করব, বা দাও, এর নিচে কিছু নেই মানে মনে মনে ধরে নাও 1, তাহলে 2x × 1, তাহলে কত হচ্ছে? 2xই হবে। কোনো কিছুর সাথে 1 গুণ করলে সেই সংখ্যাটা নিজেই বসে যায়, কোনো কিছুর সঙ্গে 1 গুণ করলে সেই সংখ্যাটা নিজেই বসে যায়। এইবার কে পড়ে আছে? কোনাকুনি গুণ করলে হচ্ছে 3 2 5 0 গুণ 3। ক্লিয়ার? এইবার বা দাও, x এর সাথে টু কিসে রয়েছে? কোনো চিহ্ন নেই মানে এখানে কি? গুণ চিহ্ন আছে, তাহলে x এর সাথে টু গুণে রয়েছে, তাহলে x লেখো। এই সাইডে গেলে কি হবে? ভাগ হবে, তাই 3 2 5 0 × 3/2। এবার কাটাকাটি করো, দেখো 2 দিয়ে কাটলে 16 2 32, 2 দিয়ে কাটলে 25 2 50। আচ্ছা একবারে করে ফেলেছি আমি, দেখো আমি ভেঙে ভেঙে বলি। 2 এর ঘরের নামটা 3 অবধি পড়ো, 2 1 কে 2, 2 2 4, বেশি হয়ে যাচ্ছে, একবার যাবে 1 লিখলে, 3 এর থেকে 2 বাদ দিলে কত থাকে? 1, তাই 2 এর আগে 1 ধরো, 12 হলো, 6 2 12। একইভাবে আবার 2 এর ঘরের নামটা পড়ো, 2 2 4, 3 2 6, 6 বেশি হবে তাই 2 2 4, 1 থাকে, 0 আগে 1 ধরো 10, 2 এর ঘরের নামটা 5 অবধি পড়ো, 10 আসবে। এইবার ডাইরেক্ট গুণ করো, দেখো 3 5 15 5 হাতে 1, 3 2 6 এর 1 7, 3 6 18 8 হাতে 1, 3 1 3 এর 1 4, তাহলে তার মাসিক আয় কত বেরোলো? 4875 টাকা। ঠিক আছে? এইবার উত্তর বলে আমরা এটাই লিখবো, x এর মান, তাহলে তার মাসিক আয় কত বেরোলো? x এর মান বলে ধরেছিলাম না যে সুহাস বাবুর মাসিক আয় x টাকা, তো x এর মান বেরোলো কি? 4875 টাকা। ক্লিয়ার হলো এই অবধি? এইবার উত্তর বলে আমরা এটা লিখে দেবো, সুহাস বাবুর মাসিক আয় 4875 টাকা। আশা করি পুরো অঙ্কটা ক্লিয়ার হয়েছে যে কিভাবে কি করে এক্স ধরে করলেই অঙ্ক কঠিন হবে এরকম কোনো কথা নেই। এক্স ধরছি কেন সেটা প্রথমে ছোট্ট করে আমি বলে দিলাম। এক্স ধরে অঙ্ক করলে সেই অঙ্কটা খুব কঠিন হয়ে যাবে এরকম নয়। এক্স কেন ধরলাম, কোথায় ধরলাম সেটা আমি আগের একদম ছোট্ট করে একটু বুঝিয়ে দিয়েছিলাম। এইবার আমি যে অঙ্কটাই বললাম সেটা এক্স ধরে দেখো কত সুন্দর করে বোঝা গেল। অঙ্কটাকে যদি এবার ঘুরিয়ে দেয় তাহলেও তুমি এইভাবে এক্স ধরে একটু করতে পারবে, তাই তো? অঙ্কটা যদি একটু ঘুরিয়ে দেয় এক্সাম হলে তাহলেও তুমি এক্স ধরে ঠিক এইভাবে ভাববে। আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। 4 দাগের অঙ্কটা কেমন লাগলো সেটা বলবে, ঠিক আছে? দেখো আগের যে অঙ্কটা করালাম সেটাও ভীষণ ইম্পর্টেন্ট, এখন যে অঙ্কটা করাবো সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। 90% চান্স আছে এই অঙ্কগুলো এক্সামে আসার। দেখো কি বলেছে যে জল জমে বরফে পরিণত হলে আয়তন 10% বাড়ে। কিছু পরিমাণ জল ও তা থেকে উৎপন্ন বরফের অনুপাত কত হবে? এই অঙ্কটা কিভাবে করব?
জল জমে বরফে পরিণত হলে আয়তন বাড়ছে, তাহলে কি করবে? ধরে নাও, ধরি আগে জলের আয়তন কত ছিল সেটা তো ধরতে হবে। জলের আয়তন যা ছিল তার থেকে 10% বেড়েছে বরফের আয়তন। ক্লিয়ার এইটুকু? তাই লিখতে হবে, ধরি জলের আয়তন একশো ঘন একক। আর একটা কথা, আয়তন বললেই সেখানে ঘন হবে। ক্লিয়ার? ঘন এককটা ইউজ করবে। তাহলে আয়তন বললেই সেখানে ঘন এককটা ইউজ করবে, 100 ঘন একক। ক্লিয়ার এইটুকু? এখানে লিখে নাও যে কি লিখলাম? জল জমে বরফ হলে আয়তন বাড়ে। দেখো আগে ছিল 100, এই 100 এর 10% বেড়েছে, পার্সেন্ট মানে পাশে রয়েছে এটা, তাই তো? এটা দিতে হবে না, ডাইরেক্ট করো। 10% মানে কি? 10/100 কি লিখবো? ঘন একক। দেখো এই 100 কেটে গেল, তাহলে কত হলো? 10 ঘন একক। তাহলে বরফের আয়তন কত হলো? তাহলে অতএব বরফের আয়তন আগে ছিল কত? 100। আগে জলের আয়তন ছিল কত? 100। আয়তন জল যখন বরফে পরিণত হলো আয়তন বাড়লো কত? 10। তাহলে 100-র সাথে 10 কি করব? যোগ করব, এত ঘন একক। তাহলে হলো কত? 110 ঘন একক। ক্লিয়ার? তাহলে বরফের আয়তন এখন হলো কত? 110 ঘন একক। এইবার আমাকে বের করতে বলেছে কি? জলের আয়তন এবং বরফের আয়তনের অনুপাত কি হবে। তো এবার লিখতে হবে জল ও বরফের অনুপাত হলো জলের আয়তন ও বরফের আয়তনের অনুপাত। দেখো কি লিখলাম? জলের আয়তন ও বরফের আয়তনের অনুপাত হলো, আমি এখানে লিখছি। দেখো যখন অনুপাতে নিয়ে যাব তখন এককগুলো লিখবো না, অনুপাতের সময় একক লিখতে হয় না। তো প্রথমে আমরা জলের আয়তন বলেছি, তাহলে জলের আয়তন কত বলেছিলাম? 100, অনুপাত চিহ্ন ইস্টু দাও। বরফের আয়তন হয়েছে কত? 110, তাহলে লেখো। এইবার এখান থেকে ইস্টু মানে ভাগ, ভাগ দিলাম। আগে যে আছে তাকে উপরে লেখো, পরে যে আছে তাকে নিচে লিখলাম। কাটাকাটি করো, 0 0 কেটে গেল। আসলো কত? 10/11। এটাকে ইস্টুতে নিয়ে যাও, তাহলে 10:11। 10 আগে ছিল, ভাগের জন্য ইস্টু 11। তাহলে এর অনুপাতটা কত বেরোলো? 10:11। তাহলে এর অনুপাত বেরোলো 10:11। এইবার উত্তর বলে লিখে দাও। জল ও বরফের আয়তনের অনুপাত হলো 10:11। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা আমি কী কী করলাম। জলের আয়তন ধরে নিয়েছি 100 ঘন একক। এইবার দেখো অনেকের কোশ্চেন যেটা আসবে, এটা পারফেক্ট, এই অবধি করবে। হ্যাঁ, এই অবধি অঙ্কটা। এক্সট্রা ইনফরমেশন বা এক্সট্রা জিনিস অনেকে বলবে যে এই অঙ্কটা তো আমি এক্স দিয়েও করাতে পারতাম, মানে 100 ধরতে পারতাম, কেন আমি 100 ধরলাম? ধরো প্রথমে জলটাকে ধরে নাও, আমি আয়তনটা লিখলাম না, জল ধরে নাও কত? এক্স ঘন একক। আর লিখছি না, এটা জাস্ট শর্টে বোঝাচ্ছি, এক্স ঘন একক। তাহলে জল কত পার্সেন্ট বেড়েছে? এই এক্সের 10%, তাহলে এক্স গুণ 10% মানে কি? 10/100। দেখো এটা কেটে যাচ্ছে, এই শূন্য কেটে গেল, তাহলে হলো কত? এক্স গুণ 1। তাহলে দেখো হলো কত? এক্স গুণ 1, এক্স আর নিচে কত হলো? 10। তাহলে এইবার দেখো আমি ধরেছিলাম আমার জল তখন বেড়ে হলো কত? বেড়েছে কিন্তু এতটা, বেড়েছে কত? x/10। বোঝাতে পারলাম? আমি ধরেছিলাম জল এক্স ঘন একক, কিন্তু 10% বেড়েছে, এই যা ধরেছি তার 10% বেড়েছে। এক্স গুণ 10/100 হচ্ছে, 10% মানে কি? 10/100। কাটাকাটি করলাম, দেখো এক্স গুণ 1, এক্স নিচে 10 আছে, 10, এটাও ঘন একক। যাই বাড়লো, তাহলে দেখো এটা বেড়েছে এতটা। তাহলে এবার বরফের আয়তন কত বাড়লো? যা ছিল আগে, অর্থাৎ আগে কত ছিল? এক্স, তার সঙ্গে এখন বেড়েছে কত? x/10। করে দেখো, লসাগু করো, 10 হবে, কিছু নেই মানে এখানে 10 হলো। এই 10-এর সাথে এক্স গুণ করো, কি হয়? 10x হলো, প্লাস উপরে যে বসে থাকে তাকে বসিয়ে দাও, হলো। এইবার দেখো 10x আর এক্স যোগ করো, 10টা এক্স ছিল তার সাথে একটা এক্স যোগ হলো, কত হলো? 11টা এক্স।
বাই 10। এইবার এটাকে অনুপাতে লিখতে পারো। কি করে লিখবো? কেন, জল কত ছিল x ইস টু বরফ কত হলো 11x বাই 10, তাই তো? বা দিয়ে সমান সমান দিয়ে লেখো, সরি বা না, সমান সমান দিয়ে লেখো x ইস টু মানে কি ভাগ 11x বাই 10। প্রথমে যে থাকে সে সেম বসে গেল, এই ভাগটাকে তোলার জন্য গুণ দেবো, নিচেরটা এবার কি হবে ওপরে যাবে, 11 আর x কোথায় আসবে নিচে আসবে, এই x কেটে গেল, আলটিমেটলি কত হলো 10/11 হলো। এটাকে ইস টুতে নিয়ে যাও 10:11, একই তো উত্তর আসলো, তাই তো? তো তোমাদেরকে আমি 100 দিয়ে করিয়েছি, যারা এক্স দিয়ে করতে চাইছো যে আগের অঙ্কটা এক্স দিয়ে হলো একরকম, এবার 100 দিয়ে কেন করবো, সবভাবে অঙ্ক সম্ভব, তাই তো? তো এক্স দিয়েও ধরা যেতে পারে। তো এক্সের ক্যালকুলেশনটা আমি এইভাবে করলাম, আমি কিন্তু কোনো একক লিখিনি, এককগুলো তোমরা লিখে নেবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? শুধু এই যে লাইনটা যখন দেবে জলের আয়তন ও বরফের আয়তনের অনুপাত, এখানে এককটা লিখবে না, নর্মাল এই লাইনটা জাস্ট এইভাবে লিখে দেবে, তারপরে যেভাবে করতে হয় সেটা। বোঝাতে পেরেছি? ব্যাস, ঠিক আছে। দেখো আমি ধরেছি জল ধরেছি x ঘন একক। এবার জল যখন জমে বরফে পরিণত হলো তার আয়তন বেড়ে গেছে 10%। তো x ছিল, তার 10% মানে 10/100, এই শূন্য কেটেছে, x/10 বেড়েছে, এতটা পরিমাণ বেড়েছে। তা আগে x ছিল, বেড়েছে এত, তাহলে বরফের আয়তন এটা বেরোলো x + x/10। তাহলে সেটা ক্যালকুলেশন করলাম। কি করে ক্যালকুলেশন করলাম? দেখো তোমরা যখন 1 + 1/7 ধরো অ্যাড করছো, কি করো, এই নিচে যে থাকে তাকে বসিয়ে দাও, তাই তো? আর এটা ডাইরেক্ট গুণ করো। তাহলে এখানে দেখো নিচে যে ছিল তাকে বসিয়েছি, এটা আর এটা গুণ করেছি, তাহলে 10x হলো, প্লাস ছিল প্লাস দিলাম, আর উপরে যে একটা আছে, ধরো এখানে 7 × 7 প্লাস ছিল প্লাস দিলাম, উপরে যে একটা আছে একটাকে বসিয়ে দিই, তাহলে 10x প্লাস উপরে x ছিল xকে বসিয়ে দিয়েছি, 10টা x তার সাথে একটা x যোগ করলে কি হয় 11x, নিচে 10ই থাকলো। এইবার এটাকে যখন বললাম যে এই লাইনটা লেখো জলের আয়তন ও বরফের আয়তনের অনুপাত হলো, বলে লেখো যে x ইস টু 11x/10, ইস টু মানে ভাগ, তাই x ওপরে লিখেছি, ভাগ চিহ্ন দিয়েছি, 11x/10 লিখেছি। এই xটাকে লিখে এই ভাগ চিহ্নটাকে সরানোর জন্য গুণ করলাম, এই সংখ্যাটাকে এবার উল্টে দিলাম, 10টাকে উপরে লিখেছি, 11টাকে নিচে লিখেছি, এই x কেটে গেল, 10/11 থাকলো। তাহলে এটাকে এবার ইস টু আকারে লিখলাম, উপরে যেটা ছিল সেটা ইস টু 11। ক্লিয়ার হয়েছে? আশা করি এবার বুঝেছো। এবার দেখো 3-এর 1-এর অঙ্কটা কি বলেছে, সরল করো, মানে এটা ঘাতের অঙ্ক, দেখেই বুঝতে পারছি এটা তো একটা আসবেই, এই ঘাতের একটা অঙ্ক আসবেই শিওর। এটা 10⁻³ × 10⁻4 বাই 2⁵ গুণ 5⁻4, ঠিক আছে? এইবার দেখো 5⁻4, এবার দেখো যেটা রয়েছে কি আছে দেখি। দেখো প্রথমত অঙ্কটা করার আগে যেটা দেখবে, এই 2কে তো আর ভাঙা যাবে না কোনোভাবে, মানে 2কে ভাঙতে গেলে 1 গুণ 2 করতে পারি, মানে এটা মৌলিক সংখ্যা, তাই আগে লাভও হবে না। কিন্তু এই 10কে কি 2/5 আকারে ভাঙা যাবে, যাতে পরবর্তীকালে আমি কাটতে পারি? ভাঙা যাবে। কিভাবে লিখতে পারি? 2 গুণ 5, এটা করলে কি হয় 5 × 2 = 10, এই 10-এর মাথায় কি ছিল কিউব, তুমি এখানে কিউব দিয়ে দাও, গুণ আবার 2 গুণ 5 করো, 2 গুণ 5, তার মাথায় এবার কি 4 দিয়ে দাও, হলো 5 × 2 = 10, তার মাথায় 4। এবার নিচে যারা আছে যেভাবে আছে সেভাবে বসিয়ে দাও, 2-এর মাথায় 5 গুণ 5-এর মাথায় 4। এইবার দেখো এদেরকে এক এক করে বের করো। দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে 2 গুণ 5 তার হোল কিউব দিয়েছে, এটাকে এইভাবে ভাবো, 2 গুণ তার মাথায় কি 2, তার মাথায় কি কিউব, তাহলে 2 লেখো, মাথায় কি লেখো কিউব, গুণ চিহ্ন আছে গুণটাকে লেখো, এবার 5 লেখো, তার মাথায় কি লেখো কিউব। ক্লিয়ার? এই গুণ চিহ্ন আছে বসাও, এই 2 আছে বসাও, তার মাথায় কি দেবো 4, গুণ এই 5 আছে বসালাম, তার মাথায় কি দেবো 4। তাহলে বোঝা গেল কি করলাম, 2-এর কিউব গুণ 5-এর কিউব গুণ 2-এর 4, 2-এর মাথায় কি 2-এর পাওয়ারে 4 আছে, 2⁴ গুণ 5⁴। ক্লিয়ার হলো? নিচে যেটা আছে সেটা লেখো, 2-এর মাথায় 5 গুণ 5-এর মাথায় 4। এইবার দেখো যেগুলো দেখো একই বেস, সেগুলোকে এক জায়গায় করো, একটু সাজিয়ে নাও। 2-এর মাথায় কিউব আছে, 2 দেখো আরও এক জায়গায় আছে, 2-এর মাথায় 4 আছে, গুণ 5-এর মাথায় কিউব আছে, গুণ 5-এর মাথায় দেখো 4 আছে, সংখ্যাগুলোকে পাশাপাশি বসালাম, সেম সংখ্যাগুলোকে, যেমন 2 2 5 5। এবার দেখো 2-এর মাথায় 5 আছে, গুণ 5-এর মাথায় 4 আছে। এইবার কি করব, এই 2 দেখো আমি বলেছি বেস সেম হলে একটা নেব, 2 2, কিন্তু গুণ চিহ্ন আছে, গুণ মানে কি পাওয়ার কি হবে যোগ হবে, গুণের আরেক নাম কি যোগ, তো গুণ আছে পাওয়ার কি হবে যোগ, 4 আর 3 কত হবে 7, গুণ বেস সেম আছে 5, মাঝখানে কি চিহ্ন গুণ, সেম বেস মাঝখানে গুণ চিহ্ন থাকলে পাওয়ার কি হয়ে যায় যোগ হয়ে যায়, 3 যোগ 4 কত হয় 7। তাহলে 2-এর মাথায় 5 বাই দিয়ে গুণ 5-এর মাথায় 4। এবার দেখো কি আছে 2, দেখো এটা কি চিহ্ন ভাগ চিহ্ন, আর 2 2 আছে,
তাই তো? যদি বেস সেম থাকে এবং তারা যদি ভাগ আকারে থাকে, পাওয়ার কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। অর্থাৎ দেখো যে কোনো বেস তো 2 2 আছে, একটা নাও 2 নিলাম, 7 আর 5 কি করব? মাইনাস করব। কেন মাইনাস করব? কারণ কি এরা কোন আকারে রয়েছে? ভাগে রয়েছে। গুণ চিহ্ন দাও। 5 লেখো, 5টা কিসে রয়েছে? দুটো 5 ছিল, একটা 5 লিখেছি, মাঝখানে গুণ লিখেছি। এবার এদের মাঝখানে একটা কি আছে? ভাগ আছে। তাহলে 7 মাইনাস কি করব? 4 করব। তাহলে এখানে কি হয়ে গেল? 2 এর মাথায় হয়ে গেল এখানে কি? 2। 7 থেকে 5 মাইনাস করলে 2 হয়, গুণ 5 এর মাথায় কি হয়ে গেল? 7 থেকে মাইনাস 4 করো, তাহলে কত হচ্ছে? 3। তাহলে এই 2কে 2 বার গুণ করতে হবে। 2 দুগুণ কত? 4। অনেকে 2 গুণ 2 করো, গুণ 5কে 3 বার গুণ করো, 5 গুণ 5 গুণ 5, এটা মনে মনে করলে ভালো হয়। 2 দুগুণ 4, গুণ 3 বার 5কে গুণ করলে 125, অ্যান্সার আসবে এটা যদি গুণ করো 500। 4 5 20, শূন্য হাতে 2, 4 দুগুণ 8 আর 2 10, শূন্য হাতে 1, 4 একে 4 আর একে 5। ক্লিয়ার? নির্ণেয় সরল ফল বলে এটা লিখে দাও। নির্ণেয় সরল ফল। বোঝাতে পেরেছি অঙ্কটা? আশা করি ঘাতের অঙ্কটা কঠিন লাগতো, এখন একটু ইজি লাগছে। ক্লিয়ার হলো? স্টেপ বাই স্টেপ পড়ো, দেখবে অঙ্কগুলো ইজি। এই ঘাতের অঙ্ক অনেকে ভুল করে, ম্যাক্সিমাম বুঝতে পারে না কি করছি। আশা করি অঙ্কটা বোঝা গেছে। 3 এর 2 এর অঙ্কটা কি বলেছে? বিয়োগ করো এটা থেকে এটাকে। তো যেটা থেকে ধরো আমি 10 থেকে 2কে বিয়োগ করতে চাই, তাহলে 10 বিয়োগ 2 লিখবো না? ঠিক একইভাবে এটাও তাই করবো। কি করব? পাতানোর সময় দেখো কি করছি, 3x² প্লাস 5xy ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখো, বিয়োগ 2x² প্লাস xy প্লাস 3y²। এইবার দেখো প্রথমে যে থাকে তাকে সেইভাবেই বসিয়ে দিতে হয়, বসিয়ে দাও। তাহলে 3x² প্লাস 5xy যেমন আছে তেমনই থাকলো। এইবার দেখো এই মাইনাসের সাথে এর ভেতরে কিছু নেই, মানে এটা কি আছে? প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস 2x²। এইবার এটার সাথে হয়ে গেছে এই মাইনাসের সাথে এই প্লাসের গুণ করো, মাইনাসে প্লাসে মাইনাস xy যা আছে বসিয়ে দাও। এবার দেখো মাইনাসে প্লাসে কি? মাইনাস 3y²। বোঝা গেল? এইবার যেগুলো চলরাশি এক, কি বললাম? এইবার যেগুলো চলরাশি এক সেগুলোকে এক জায়গায় করো, করি। দেখো এখানে x² এটা আর এখানকার x² এটা, এইগুলো এক, তাহলে এই যে এইগুলোকে এক জায়গায় করি। বাকি দেখো চলরাশি কারোর সাথে মিলছে না, x² আর কোথাও নেই। তাহলে কি করব? 3x², এর আগের চিহ্নটা সময় থেকে নিয়ে আসবো, অর্থাৎ মাইনাস 2x²। দেখো 5xy আর xy, দেখো চলরাশি সেম, xy, তাহলে প্লাস 5xy আর মাইনাস xy, এটাকে এক জায়গায় রাখবো, আর মাইনাস 3y²টাকে লাস্টে লিখবো। ক্লিয়ার এইটুকু? এইবার দেখো এটা কি করব? অনেকের ভুল হয়, এটা যোগ করব না বিয়োগ করব, ঠিক আছে? এই একটা জায়গায় ভুল হয়, ভুলটাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ফার্স্টে বলতে পারো যে যদি দুটো সেম চিহ্ন থাকে তাহলে কি হবে? যোগ হবে। যেমন মাইনাস মাইনাস দুটো সেম চিহ্ন, তাহলেও কি হবে? যোগ হবে। বাকি যা আছে সব বিয়োগ, অর্থাৎ প্লাস মাইনাস, এটা মাইনাস, মাইনাসে প্লাসে এটাও মাইনাস। এখানে দেখো এটা বিয়োগ আর এখানে কি চিহ্ন আছে? কিছু নেই, মানে যোগ। তো মনে মনে ভাবতে পারো যে প্লাস আর মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাস, কিন্তু এখানে তো গুণ করবো না, জাস্ট ভাবো যে প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হচ্ছে, তার মানে এটাকে বিয়োগ করতে হবে, ব্যাস আর কিছু না। তাহলে 3টে x² ছিল, 2টো x² চলে গেল, তাহলে কটা x² থাকলো? একটা x² থাকলো। এখানে আবার এই পাওয়ার টাওয়ার যোগ করে দিও না, কারণ পাওয়ার যোগ করার নিয়ম কিন্তু মাঝখানে গুণ চিহ্ন থাকতে হয় অথবা ভাগ থাকতে হয়। এখানে কিন্তু যোগ বিয়োগের চিহ্ন, এটা কিন্তু এই পাওয়ার বা ঘাতের কোশ্চেন না। ক্লিয়ার? ওই যে 3x², 2x², এখানে সেম দেখছি, 2 আর 2 4 করে দেবো, এরকম না, মাথায় 4 করবে না, কিন্তু মাঝখানে কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন আছে, গুণ চিহ্ন নেই। তো এখানে কিন্তু নর্মাল বলেছে যে 3টে x² ছিল, তার থেকে 2টো x² চলে গেল, তাহলে কটা থাকে? একটা x² থাকে। এর আগে 1 লিখলেও হয়, না লিখলেও হয়। আরেকটা জিনিস, বড় সংখ্যার আগে কোন চিহ্ন আছে? যোগ। এখানে যোগ দিলেও হয়, না দিলেও হয়, আমি দিলাম না। এটা দেখো, এটা গেল। পরেরটা দেখো, এখানে কি চিহ্ন দেবো আগে সেটা দেখো। বড় সংখ্যাকে 5xy, মানে 5টা xy আছে, আর এখানে কিছু নেই, মানে একটা xy আছে। বড় সংখ্যাকে 5, তাহলে তার আগে কি চিহ্ন? যোগ। তো যোগ চিহ্ন দাও। এটা কি করব? যোগ করবো না বিয়োগ করবো? প্লাসে মাইনাসে মনে মনে বলো, মাইনাস। মাইনাস মানে কি করতে বলছে? বিয়োগ করতে বলছে। বিয়োগটা কিন্তু এখানে লিখবো না ভুলেও, ওটা গুণ থাকলে লিখতে হয়। এই যেমন আমি ব্র্যাকেটটা দেখো, এই ব্র্যাকেটের আগে মাইনাস ছিল, মানে এই মাইনাসটা ব্র্যাকেটের সবকটা চিহ্নের সাথে গুণ আকারে রয়েছে। ক্লিয়ার? এখানে কোনো কিছু নেই, মানে গুণ আকারে রয়েছে। এটা ক্ষেত্রে প্লাসে মাইনাসে মাইনাস, এটা আমি জাস্ট একটা মনে রাখার টেকনিকটা বলছি, যাতে বিয়োগ হবে না যোগ হবে এটা না গুলিয়ে ফেলো। প্লাস আর মাইনাস দেখ, আর তাছাড়া দুটো অপোজিট চিহ্ন, প্লাস এটা পজিটিভ এটা নেগেটিভ, নেগেটিভ পজিটিভ চিহ্ন থাকলে সর্বদা মাইনাস হয়। ক্লিয়ার হলো? 5টা xy রয়েছে, 5টা xy রয়েছে, তার থেকে একটা xy চলে গেল, কটা থাকবে? 4টে xy থাকবে, 4xy। আর বড় সংখ্যা এটা ছিল, তাই প্লাস বসে গেছে, মাইনাস যা আছে সেটা বসিয়ে দাও, অঙ্ক শেষ। এটাই অ্যান্সার। উত্তর বলে একবার বিয়োগফল বলে লিখে নেবে। ক্লিয়ার? চলো, 3pqr প্লাস 6p²qr² মাইনাস 9p³ q² r³ একে মাইনাস 3pqr দিয়ে ভাগ করতে। আমি ডাইরেক্ট পাতিয়ে নিয়েছি। দেখো দুটো নিয়মে করা যেতে পারে অঙ্কটা। ফার্স্ট যেটা শেখাচ্ছি সেটা দেখো, ভাগ বলেছে মানে পুরোটার নিচে হবে, তো ওটা দাগ টানো, আর এখানে লেখো মাইনাস 3pqr, আর ওপরে যা আছে সেটাকে লেখো 3p
কিউ আর প্লাস 6p স্কোয়ার কিউ আর স্কোয়ার মাইনাস 9p কিউব কিউ স্কোয়ার আর কিউব, এটাই আছে। এবার দেখো এটার মধ্যে থেকে কমন যায় কি? আচ্ছা, কমন জিনিসটা কি অনেকে বোঝে না, চলো বোঝায়। মাইনাস 3p কিউ আর, তাই তো? দেখো এখানটায় ধরো নিচে 3 আছে, তো তুমি যে করেই হোক এটা 3-এর ঘরের নামটায় আনো, এটা 3-এর ঘরের নামটায় আছে, তো এটাকে আমি লিখতে পারি 3 গুণ 1 পি আর পি কিউ আর লিখতে পারি, ঠিক আছে? যোগ এটাকে 3-এর ঘরের নামটাই বলেছি, 3 লিখবই, 3 দুগুণ 6, তাহলে 2p স্কোয়ার যেই ভ্যালুগুলো রয়েছে লেখো কিউ আর স্কোয়ার লিখতে পারি, বিয়োগ 3 গুণ 3 লিখতে পারি। মানে এই তিনটাকে কি করব, লিখবো। নিচে যেটা কত আছে দেখলাম 3, কমন নেওয়া মানে 3 আনবোই আমি, এর মধ্যে এটা যাই লেখা থাকুক 3 আকারে লিখবো। তা 3 গুণ 1, 3 কে 3 পি কিউ আর প্লাস 3 দুগুণ 6 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার মাইনাস 3 গুণ 3 9 হয়। এইবার যা আছে বসিয়ে দাও, পি কিউব কিউ স্কোয়ার আর কিউব, ক্লিয়ার এটা? এইবার কমন নেওয়া মানে হচ্ছে দেখো কমন কি আছে, প্রত্যেকটা সংখ্যা দেখবে -3p কিউ আর, তাই তো? কমন কি আছে দেখো, যদি এটাকেও মাইনাস কমন নিতে চায়, মানে মাইনাস পুরোটাই কেটে দেওয়ার জন্য যদি মাইনাস কমন নিতে চায়, তাহলে প্রথমেই পুরো সংখ্যাটা কি আছে, -3p কিউ আর আছে, তো আমি লিখলাম ধরো মাইনাস, দেখো প্রত্যেকটাতে 3 আছে, 3 3 3 একদম 3 আছে। পি দেখো এখানে লাস্ট সবার থেকে দেখতে হবে যে পি কটা আছে সব থেকে ছোট একটা, কিউ কটা আছে সব থেকে ছোট একটা, আর কটা আছে সব থেকে ছোট একটা, মানে এদের পাওয়ার এক এক করে। দেখো পি এখানে আছে, পি এখানে দুটো আছে কিন্তু একটা তো আছে, এর থেকে একটা নিতে পারি। কিউ এখানে একটা আছে আর এখানে দুটো আছে, একটা নিতে পারবো। এখানে দেখো পি 3টে আছে, একটা পি নেবো কারণ সব থেকে ছোট পি কিউ আর একটা করেই নিতে হবে। এখানেও কিউ আছে এখানেও আর আছে, একটা করে নেবো। দেখো এখানে কিউ একটা আছে আর এখানে আর একটা আছে আর এখানে পি একটা আছে, সব থেকে ছোট, তাহলে এই -3p কিউ আর তুমি নিয়ে নাও। এখানে কি চিহ্ন ছিল, প্লাস, তুমি যদি মাইনাস নিয়ে নাও, কি বললাম, চিহ্ন ছিল প্লাস, তুমি কি করলে মাইনাস নিয়ে নিলে, তাই তো? তাহলে তোমাকে ভেতরে এই সংখ্যাটাকে প্লাস করতে হবে, তো মাইনাসের সাথে কি গুণ করলে প্লাস হবে, মাইনাস করতে হবে। তো মাইনাস এখানে আর কিছু পড়ে আছে, শুধু কি পড়ে আছে, 3ও নিয়ে নিয়েছি, পি কিউ আরও নিয়ে নিয়েছি, পড়ে আছে কি 1, তাই 1 লেখো। প্লাস চিহ্ন দেখো প্লাস হবে না কি হবে সেটা পরে দেখছি, প্লাস চিহ্ন আছে তাহলে সাইনটা কি হবে, বদলে যাবে। মাইনাস কমন নিয়েছি মানে এখানে প্লাস ছিল, সাইনটা কি হবে বদলে মাইনাস হলো। মাইনাস কমন নিয়েছি, এটা প্লাস ছিল তাহলে সাইনটা বদলে কি হবে, মাইনাস হবে। দেখো 3 আমি নিয়ে নিয়েছি, পি দেখো এখানে দুটো ছিল আমি একটা নিয়েছি, তার মানে একটা রয়ে গেছে, তাই একটা পি লিখলাম। কিউ একটা ছিল একটাই নিয়ে নিয়েছি, আর দুটো আছে একটা নিয়ে নিয়েছি, তাহলে রয়েছে কটা, একটা, তাহলে এখানে কি হলো, আর হলো। ক্লিয়ার এইটুকু? আচ্ছা এখানে কি চিহ্ন, মাইনাস, আমি কি নিয়ে নিয়েছি, মাইনাস, তাহলে মাইনাস কমন নিয়ে নিয়েছি, তো এখানে যে চিহ্নটা থাকবে তার উল্টো চিহ্ন হবে, কি হবে, প্লাস। দেখো এই 3টা আমি নিয়ে নিয়েছি, তাহলে এই 3টা পড়ে আছে, 3টা লেখো, লিখলাম। দেখো পি একটা নিয়ে নিয়েছি, তাহলে এখানে পি কটা আছে, দুটো। কিউ একটা নিয়ে নিয়েছি, পি দুটোর মধ্যে একটা নিয়ে নিয়েছি, তাহলে এখানে কটা আছে, একটা। আর কটা আছে এখানে, আর 3টে ছিল একটা নিয়ে নিয়েছি, এখানে কটা আছে, দুটো, আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এইবার দেখো এটা গুণে আকারে রয়েছে, এটার সাথে এটা গুণে, এটার সাথে এটা ভাগে, তাহলে এটা কেটে যাচ্ছে, রাইট? এটা কেটে যাচ্ছে, তাহলে এই -3 কেটে গেল, ঠিক আছে? তাহলে দেখো এইবার যেটা রয়েছে যে পি কিউ আর বাই পি কিউ আর ইন্টু -1 মাইনাস পি আর প্লাস 3p স্কোয়ার কিউ আর স্কোয়ার, এটা রয়েছে। দেখো এটাই পড়ে আছে, আমি এটাকে ডাইরেক্ট কাটলাম না, এটাকে আমি বললাম দেখো পি এর মাথায় পি রয়েছে, এই পি সেম বেস, এর মাথায় 1 এর মাথায় 1, 1 আর 1 বিয়োগ করলে কত হয়, 0। কিউ এর মাথায় 1 এর মাথায় 1, 1 আর 1 বিয়োগ করলে কত হয়, 0। আর এর ক্ষেত্রে এর মাথায় 1 আর বিয়োগ করলে কত হয়, 0। গুণ করে -1 মাইনাস পি আর প্লাস 3p স্কোয়ার কিউ আর স্কোয়ার। ক্লিয়ার? দেখো প্রত্যেকের মাথায় 0 মানে এটা কত আছে, 1, এই 1 এর সাথে এটা কি আছে, গুণে আছে, -1 মাইনাস পি আর প্লাস 3p স্কোয়ার কিউ আর স্কোয়ার। তাহলে এইবার দেখো এটাকে, দেখো এটা পুরো 1 এর সাথে গুণ করলে এই সংখ্যাটাই হবে, যেটা আসবে সেটা হচ্ছে -1 মাইনাস পি আর প্লাস 3p স্কোয়ার কিউ আর স্কোয়ার। এবার এটাকে তুমি চাইলে একটু সাজিয়ে লিখতে পারো, প্লাসগুলোকে আগে দাও, প্লাস 3p স্কোয়ার কিউ আর স্কোয়ার মাইনাস পি আর -1। আশা করি অঙ্কটা বোঝা গেছে। একটু প্রথমে একটু কঠিন মনে হবে, তো এটা পুরোটা এইভাবে করলাম যাতে কাটাকাটির সময় তোমাদের পুরো নিখুঁত নাম্বারটা দেয়, ঠিক আছে? কোনো অঙ্ক যাতে ভুল না হয়। আমি একটু লেন্দি করালাম, বড় করে করালাম যাতে শিখতে পারো ঠিক করে, ঠিক আছে? যেমন এই কমন নেওয়াটা যেমন ছিল, যে এখানে -3 আছে, যে করে হোক আমাকে -3 ওপরেও কমন নিতে হবে, তো আমি 3-এর আকারে লিখলাম যে 3 আছে, 3-এর সাথে কত গুণ করবো যাতে 3ই হয়, 1 গুণ করলাম। আর পি কিউ আর সাথে লিখলাম 3 আমি নেবই, 3-এর সাথে কত গুণ করবো যাতে 6 হয়, 2, তাহলে 2 গুণ করলাম, আর সাথে যা ছিল তাই বসালাম, মাইনাসে লিখলাম
লিখলাম 3 লিখলাম, তার সাথে কত গুণ করলে 9 হবে, 3 হলে বাকি যা আছে সেইগুলো। এইবার দেখলাম সবার থেকে দেখছি 3 3 3 পাচ্ছি, তাই প্রথমে 3টা কমন নিলাম, কিন্তু নিচে তো মাইনাস ছিল, তো মাইনাসটাকেও কমন নিয়ে নিলাম। এইবার দেখলাম সবার ছোট ভ্যালু, সবার কম যেটা আছে সেটা নেব। পি সবার কম একটা আছে, কিউ সবার কম একটা আছে, আর সবার কম একটা আছে, এবং পি কিউ আর সবগুলোতে আছে। এটাতে পি কিউ আর আছে, এটাতে পি কিউ আর আছে, এটাতেও পি কিউ আর আছে। বুঝতে পারলাম? পি কিউ আর সবগুলোতে আছে, এটাতেও পি কিউ আর আছে, এটাতেও পি কিউ আর আছে, এটাতেও পি কিউ আর আছে, তাই পি কিউ আরটাকে কমন নিয়ে নিলাম। তো এবার কি করলাম, যে এখানে প্লাস ছিল, যেহেতু মাইনাসটা কমন নিয়েছি, প্লাস চিহ্ন বদলে গিয়ে কি হবে মাইনাস। এখানে প্লাস ছিল, কমন নিয়েছি বলে বদলে গিয়ে হবে মাইনাস। এখানে মাইনাস ছিল, কমন নিয়েছি বলে তা বদলে গিয়ে হবে কি প্লাস। আর বাকি দেখো 3 পি কিউ আর, 3 পি কিউ আর কমন নিলে এখানে তো 1 থাকে, তাই মাইনাস হলো, প্লাস এই 3টা তো নেওয়া হয়ে গেছে, পি কিউ আরও নেওয়া হয়ে গেছে। পড়ে আছে কি, সরি একটা মিস্টেক করেছি, 2 করিনি, এখানে একটা মিস্টেক হয়েছে যে 2 পি আর হবে, এখানে কি হবে 2 পি আর, কি হবে 2 পি আর, এখানে কি হবে 2 পি আর, এখানে কি হবে 2 পি আর। ক্লিয়ার? দেখো রিভাইজ করতে গিয়ে দেখো বুঝতে পারলাম যে এই ভুলটাই করবে না তোমরা, ঠিক আছে? তাহলে কি করলাম, 2 দিলাম, পড়েছিল 3 কমন নিয়েছি, ছিল কত 2 পি আর। পি দেখো এখানে দুটো ছিল, একটা নেওয়া হয়ে গেছে, একটা হলো, কিউ তো আমি নিয়েই নিয়েছি, তা পড়েছিল আর একটা লিখলাম, প্লাস 3টা অলরেডি আমার নেওয়া হয়ে গেছে, একটা আরেকটা ছিল, তাই 3 লিখেছি। পি দেখো 3টে ছিল, একটা নিয়ে নিয়েছি, তাহলে দুটো আছে। কিউ কটা ছিল, দুটো, একটা নিয়ে নিয়েছি তাই একটা আছে, আর এক ছিল একটা নিয়ে নিয়েছি তাই দুটো আছে। এইবার পারফেক্ট দেখো কাটাকাটি হয়ে গেছে, ঠিক আছে? এই -3 এই -3 কেটে দিলাম, পি কিউ আর বাই পি কিউ আর ছিল, ব্র্যাকেটে এটা লিখলাম, ঠিক আছে? এবার দেখো পি পি সেম বেস, তাহলে কি হবে, ভাগে রয়েছে, একটা ছিল একটা চলে গেল 0, কিউ ভাগে রয়েছে, একটা ছিল একটা চলে গেল 0, আরও ভাগে রয়েছে, একটা ছিল একটা চলে গেল 0, এখানে সবগুলোতে গুণ চিহ্ন আছে, এটা লিখলাম, এটার পুরোটার ভ্যালু 1 যা আছে তাই, এখানেও 2 পি আর হবে, ঠিক আছে? একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে যে আমি 2টাকে দেখিনি, তো জাস্ট আমি পি কিউ আর স্কোয়ার লিখে বেরিয়ে গেছি, ঠিক আছে? বারবার বলছি এটা কিন্তু 2 পি আর হবে, কারেকশন করে নিও, ঠিক আছে? 2 পি আর 2 পি আর 2 পি আর 2 পি আর 2 পি আর, ওকে? এবার ঠিক আছে অঙ্কটা, এটাকে আরেকটা পদ্ধতিতে করে দেখি কি হয়, ঠিক আছে? নর্মাল যেটা ছিল যে সংখ্যাটা সেটা লিখলাম, ভাগ চিহ্ন আছে বলে বাই দিলাম, -3 পি আর আছে বলে দিলাম। এটাকে আরেকটা ইজি পদ্ধতিতে করা যেতে পারে। কিভাবে করা যাবে, ওপরে 3 পি কিউ আর -3 পি কিউ আর লিখো। কি লিখলাম, 3 পি কিউ আর বাই -3 পি কিউ আর, প্লাস আছে প্লাস দাও, ঠিক আছে? মাঝখানে প্লাস তাই প্লাস দাও, 6 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার -3 পি কিউ আর, মাইনাস আছে মাইনাস দাও, তাহলে কি হলো, ওপরে কি লেখা 9 পি কিউব কিউ স্কোয়ার আর কিউব বাই -3 পি কিউ আর। বোঝাতে পারলাম কি করলাম? যেটা করলাম সেটা হচ্ছে এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা করেছি, প্লাস এটা বাই এটা করেছি, মাইনাস এটা বাই এটা করেছি। ক্লিয়ার? এইবার দেখো এটা কাটাকাটি করতে একটু সুবিধা হলো, কিন্তু একটা চিহ্নর প্রবলেম হচ্ছে। কি চিহ্ন আছে এখানে? এর আগে কি আছে? কিছু নেই, মানে কি প্লাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, এই 3 কেটে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? যদি আমি মাইনাস দেখো পি কিউ আর বাই পি কিউ আর, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, এই 3 এই 6 কেটে দাও, 2 হচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কি 2 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার, নিচে পি কিউ আর, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, ঠিক আছে? তাহলে 9 এই 3 দিয়ে কেটে দাও, 3 3কে 9, তাহলে হচ্ছে কত 3 পি কিউব কিউ স্কোয়ার আর কিউব বাই 3 এই বাই আর কিউব বাই পি কিউ আর। এবার দেখো এটাকে কেন কাটলাম না সেটা বলছি। এভাবে কাটার থেকে আমরা একটু আগে ঘাতের অঙ্কটা শিখলাম না, ওইভাবে দেখো কী করি। মাইনাস আছে, দেখো পি আছে, পি একটা উপরে পি একটা নিচে, এর ঘাত কত? এটা এক এটা এক, এটা এক এটা এক, এটা এক এটা এক, তাহলে দেখো ভাগে থাকলে কি হয়, পাওয়ার বিয়োগ হয়, 1 বিয়োগ 1 করলে কি হয় 0, কিউ 1 বিয়োগ 1 করলে কত হবে 0, আর 1 বিয়োগ 1 করলে কত হবে 0, বিয়োগ 2 লেখো। পি কটা ছিল? দুটো, তার মধ্যে একটা চলে গেল, তাহলে কটা থাকলো একটা। কিউ কটা ছিল? একটা থেকে একটা চলে গেল, তাহলে কটা হলো 0। আর কটা ছিল? দুটো ছিল, তার থেকে ভাগ করছি বলে সেম বেস, তো দুটো ছিল একটা চলে গেল, থাকে কটা একটা, যোগ 3 আছে। পি কটা ছিল? 3টে, তার থেকে একটা চলে গেল, তাহলে কত হলো 2। কিউ কটা ছিল? 2, তার থেকে একটা চলে গেল, কত হলো একটা। আর কটা ছিল? 3টে, তার থেকে একটা চলে গেল, হলো 2। ক্লিয়ার এইটুকু? ব্যাস। এইবার দেখো মাইনাস সবার মাথায় 0, পাওয়ার 0 থাকলে সে কি হয় 1, -2 p1টাকে শুধু পি লেখো, কিউ মানে সেটা কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে, আর মানে সেটা কি হচ্ছে 4, প্লাস 3 পি স্কোয়ারকে পি স্কোয়ার লেখো, কিউ একটাতেই শুধু কিউ লেখো, আর স্কোয়ারকে আর স্কোয়ার লেখো। ক্লিয়ার? এইবার দেখো এটাকে -1 -2 পি আর লেখো, প্লাস 3 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার লেখো। এবার এটাকে সাজিয়ে লেখো, প্লাস চিহ্নটাকে আগে দাও, 3 পি স্কোয়ার কিউ পি আর -1, অ্যান্সার বলে এটা লিখে নাও, উত্তর বলে আরেকবার লিখে নাও যে ভাগফল। ঠিক আছে? উত্তর বলে লেখো যে নির্ণয় ভাগফল এটা। আশা করি বোঝা গেছে। এই পদ্ধতিতে অঙ্কটা করা যায়। -2mn গুণ 1/6 m² n² গুণ 13 m4 n4। কী করে এই গুণটা করবো?
প্রথমে দেখো কি করছি, সমান সমান চিহ্ন দিয়ে লিখবে -2mn গুণ, দেখো এই 1/6 এইটা মানে হচ্ছে 1-এর সাথে m স্কোয়ার n স্কোয়ার গুণে আছে, তো m স্কোয়ার n স্কোয়ারের সাথে 1 গুণ করলে m স্কোয়ার n স্কোয়ারই হয়, বাই 6 যেমন আছে বসো, গুণ 13m4 আর n4। ক্লিয়ার হলো? m⁴ n⁴। এইবার যেটা রয়েছে মাইনাসটা থাক, এটাকে দিয়ে এইভাবে কেটে দাও, 2 দিয়ে 6কে কাটো, 3 হচ্ছে, তাই তো? তো মাইনাস যেমন আছে রেখে দাও। প্রথমে দেখো এখানে কোনো সংখ্যা আছে, 13 আছে ওপরে, শুধু ওপরে, যদি আমি পুরো ওপরে এখন লিখি, মাইনাস যেমন আছে থাকুক, নিচে কে পড়ে আছে 3, ওপরে কি আছে দেখো m n গুণ m স্কোয়ার n স্কোয়ার গুণ 13m⁴ n⁴, এইভাবে ওপরে, মানে এই পুরোটা mn গুণ m স্কোয়ার n স্কোয়ার গুণ 13m4 n4 পুরোটা উপরে রয়েছে, বাই 3 দিয়েছি। এইবার দেখো কি করব, নিচে যেই 3টা আছে সেটাকে আগে লিখে দিই। দেখো পুরো মানে পুরো অঙ্কটার ক্ষেত্রে আগে সংখ্যাগুলোকে আগে লিখতে হয়। সংখ্যা কে আছে? 13 আছে, মাইনাস এখানে 13 দেবে। দেখো m কটা আছে, এখানে একটা, এখানে দুটো, তাহলে আমি যদি m এর পাওয়ার লিখি মাথায়, যদি আমি একটা লাইন এক্সট্রা করছি বোঝানোর জন্য, দেখো 1 লিখলাম, পরেরটা m কটা আছে 2 আছে, পরেরটা m কটা আছে 4 আছে। কারণ কি, পাওয়ার এখানে যোগ হবে, কারণ প্রত্যেকটার মাঝখানে গুণ চিহ্ন আছে, সেম বেসও রয়েছে, বেস m m m, তো m এর মাথায় 1, m এর মাথায় এখানে 2, m এর মাথায় এখানে 4। এইবার দেখো এখানে গুণ চিহ্ন দিয়ে আমি n করতে পারি। দেখো n প্রথমে কত আছে, পাওয়ার কিছু নেই মানে 1, যোগ পরেরটাই কত আছে 2, যোগ পরেরটাই কত আছে 4, লিখতে পারি। এইবার দেখো এই মাইনাসটাকে লেখো, আবার নিচে 3টাকে লেখো, তাহলে 13m, এবার এটা কত হলো, m কত, যোগ করো, 4 আর 2 6 আর 1 7, m এর পাওয়ার কি হয়ে গেল 7, গুণ, অর্থাৎ গুণ চিহ্ন না দিলেও হবে, n এর পাওয়ার কত হয়ে গেল, গুণ চিহ্ন না দিলেও এটা গুণেই রয়েছে, 4 আর 2 6 আর 1 7, n এর পাওয়ারও 7 হয়ে গেল, অর্থাৎ 7। তাহলে এটাকে এবার মাইনাস লেখো, 13/3 লেখো, 13/3 লেখো, এটাকে পাশে এইভাবে লিখে দাও, m7 n7। ক্লিয়ার হলো? এটা মানেও এটার সাথে গুণে রয়েছে, অতএব উত্তর বলে লেখো গুণফল -13/3 m7 n7। ক্লিয়ার? আশা করি এই অঙ্কগুলো তোমরা প্রত্যেকে কিছুটা হলেও বুঝেছো, কারণ অঙ্ক তো প্র্যাকটিসের উপর দাঁড়িয়ে থাকে, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি শিখবে, সে অনেক টাইপের শিখবে, তাই তো? সে তার যেই টাইপটা মাথায় ঢুকবে সে সেই টাইপ অনুযায়ী অঙ্কগুলো করবে। তো প্র্যাকটিসের উপর নির্ভর করে আমাদের অঙ্কের রেজাল্ট, যে যত বেশি প্র্যাকটিস করবে তার ক্ষেত্রে তত বেশি নাম্বার আসবে, তার ক্ষেত্রে যে যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে সে তত বেশি অঙ্কটা ভালো করে বুঝবে। তো আমার কথা হচ্ছে, আমি যেই সেশনটা করলাম এই 30 মার্কসে, শুধু জ্যামিতি পোর্শনটা বাদ রেখেছি, জ্যামিতি পোর্শনে বলে দেবো কী কী করলে একটু বেটার ভালো হতে পারে, কী কী আসতে পারে সেটা বলে দেবো, ঠিক আছে? তা আমি যে অঙ্কগুলো করালাম আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা ক্লাসটি থেকে কিছু না কিছু শিখেছো, বুঝতে পেরেছো। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, যদি ক্লাসটি দ্বারা তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, ঠিক আছে? আর যে অঙ্কগুলো তোমরা বুঝতে পারোনি, মনে হচ্ছে একটু কঠিন লাগছে, সেই অঙ্কগুলো নিয়ে কমেন্ট সেকশানে তোমরা বলতে পারো, বা কোনো অঙ্ক তোমরা নিজেরা সলভ করতে না পারলে সেই অঙ্কটা কমেন্ট সেকশানে লিখতে পারো, যে অঙ্কটা আমি করতে পারছি না একটু দেখিয়ে দিন, ঠিক আছে? এবার জ্যামিতি পোর্শনে যদি আমি যাই, দেখো যদি আমি জ্যামিতির ক্ষেত্রে যাই, জ্যামিতি বলি, দেখো তোমাদের যেই সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী বলছি আমি। দেখো প্রথমে তোমাদের কোণ অঙ্কন করা আছে, ধরো সেটা 105 ডিগ্রি কোণ, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? 135 ডিগ্রি কোণ অঙ্কন এটা দিতে পারে, 22.5 ডিগ্রি কোণ অঙ্কন এটা দিতে পারে, 45 খুব কমন, 45 ডিগ্রি দিলেও দিতে পারে, 90 ডিগ্রি আমরা আগেই শিখেছি। আলাদা দিল, ধরো একটা অঙ্ক দিতে পারে যে 8 সেন্টিমিটার একটি সরলরেখা অংশ অঙ্কন করো, তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করো এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য সমান, মানে বলতে চাইছি ধরো পেন্সিল কম্পাসের সাহায্যে, স্কেলের সাহায্যে 8 সেন্টিমিটার অঙ্কন করো, এবার এদেরকে প্রত্যেককে সমদ্বিখণ্ডিত করো এবং এটা 4টে ভাগে ভাগ করো এবং প্রত্যেকটা পার্টের দৈর্ঘ্য সমান, ধরো 1 2 3 4টে ভাগ, তাহলে এই পার্টে 2 হবে, এই পার্টে 2 হবে, এই পার্টে 2 হবে। যেমন এখানে এই অঙ্কটার ক্ষেত্রে কী করবো, এরকম স্কেল দিয়ে একটা 8 সেমি এঁকে নেবো, তাই তো? এখান থেকে কম্পাস ধরে অর্ধেকের বেশি, যদি এটা 8 সেমি হয়, এর অর্ধেকের বসে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, একইভাবে তার উল্টো দিকে এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে, তাহলে এটা সমদ্বিখণ্ডক হলো, ঠিক আছে? এইবার দেখো এটাকে 4টে কী করে খণ্ড করবো, এইবার এখান থেকে এটা একটা বেস তৈরি হলো, এইটুকু একটা রেখা হলো, মানে এটা 4 এটা 4, এটাকে আবার ভাঙতে হবে। তো এখানে কম্পাসটা ধরে অর্ধেকের বেশি বৃত্তচাপ এখানে করবো, আর এই বিন্দুতে কম্পাসটা ঠিকই এখানে করবো, তাহলে এখানে একটা ছেদবিন্দু হলো এই পাটটা। একইভাবে এখানে বসি, এটা অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা নিয়ে এখানে ছেদবিন্দু তৈরি করো, এই ছেদবিন্দু এদেরকে মিলিয়ে দাও, তাহলে দেখবে 2 2
2 2 আসবে। এটা অবশ্যই স্কেল, পেন্সিল, কম্পাস ইউজ করে করতে হবে। আর এই 105 ডিগ্রি এই সমস্ত আঁকাগুলো একইভাবে প্রথমে তুমি দেখতে হবে যে 105 90 ডিগ্রি করে নিলে, ঠিক আছে। তারপরে যেহেতু বৃত্তচাপ দিয়ে কীভাবে 90 ডিগ্রি করো সেটা জানো, যে এরকম একটা দাগ, তারপরে বৃত্তচাপ দিয়ে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে, এটা 90 ডিগ্রি হলো, তাহলে এটা 60, এটা কত 120। তাহলে এই যে এটা 90 ডিগ্রি, আর এই যে এই দাগটা এটা কি 120 ডিগ্রি। 90 আর 20, 120-র মধ্যে গ্যাপ কত 30, একে 2 দিয়ে ভাগ করো, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করো। তাহলে সমদ্বিখণ্ডক মানে এইখান থেকে কম্পাস ধরে এই মাপটা নিয়ে এখানে একটা, আর এই বিন্দুতে নিয়ে এখানে সমদ্বিখণ্ডিত করলে এই জায়গাটা যেটা সেটা 105 ডিগ্রি চলে আসবে, ঠিক আছে। এইভাবে জ্যামিতি অঙ্কনগুলো করতে হয়, এগুলো আমরা পরবর্তীকালে শিখবো, আস্তে আস্তে শিখবো। তবুও বলবো তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো। আর স্পেশালি তোমরা 105 ডিগ্রি, 135 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 45 ডিগ্রি, আর এইভাবে কোনো 8 সেমি দৈর্ঘ্যের দিতে পারে বা 12 সেমি দৈর্ঘ্যের দিতে পারে, যে 4টি সমান টুকরে ভাঙো এবং প্রত্যেকটা দৈর্ঘ্যের মাপ 1 হতে হবে। এই অঙ্কগুলো আরও বেশি স্পেশালি যেই কোষে দেখি 7-এর যেই লাস্টে যে দুটো অঙ্ক আছে সেই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট, বই সেই অঙ্কগুলো একবার একটু জ্যামিতিতে দেখে যাবে, আশা করি কমন পেয়ে যাবে, ঠিক আছে। চলো আজকের ক্লাসটা এই অবধি। তোমাদের যদি ক্লাসটি সত্যি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।